ওকে, চলে আসুন। সেখানে কি কি আছে খেয়াল করেন। অলরেডি ইমেজের ভিতরে আমার একটা ওভারলে আছে, ওভারলে ভিতরে আবার একটা কন্টেন্টও আছে। যে কারণে আমাকে এই ইমেজটা ওভারলেটা সবকিছুকে একটা কমন প্যারেন্টস এর ভিতরে রাখতে হবে। তো চলেন, এখানে আমি IMG নামে একটা প্যারেন্টস তৈরি করলাম, ভিতরে আমি সরাসরি ইমেজটা নিয়ে আসতে পারি। ইমেজটা কেটে নিয়ে আসি, ইমেজ থেকে ট্রিম, আচ্ছা, ফাইল থেকে সেভ ফরওয়ার্ড, জেপিজি থাক, কোনো অসুবিধা নেই। কোথায় চলে আসছে আবার, ক্লাসেস, ইমেজেস, নাম দিলাম team1, একটা দিয়ে কাজ চলে। ইমেজেস স্ল্যাশ team1, এখানে বলে দিলাম টিম IMG। ওভারলেট একটু পরে তৈরি করি। আচ্ছা, এখানে মনে হয় একটা জিনিস আমরা মিসিং করে ফেলছি, সেটা হচ্ছে হেডিং, সেকশন হেডিং। সেকশন হেডিংটা নিয়ে আসি, এখান থেকে কপি করে নিয়ে আসি, সেকশন হেডিং বা সেকশন টাইটেল যেটাই বলেন, কন্টেইনারের ভিতরে নিয়ে আসবো। রোর ভিতরে যেন না নেন, রোর ভিতরে নেওয়া যাবে না, কারণ রোটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করা, অলরেডি জানেন। রোর ভিতরে নিলেই কিন্তু সেটা বামে চাপাই দিবে, ঝামেলা করবে। সেভ করি। হ্যাঁ, কন্টেইনারের ভিতরে থাক, কন্টেইনারের উপরে থাক, যেখানে থাক না কেন আমার আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। কন্টেন্ট তো আমার মাঝখানে, তো কন্টেন্টের ভিতরে নেওয়া যে কথা, মেইন সেকশনের ভিতরে নেওয়া সেই কথা, একই তো কথা। সেখানে একটা হিসাব কিতাব প্রয়োগ করতে হবে। এই যে চলে আসছে, ওকে। হ্যাঁ, সো ইমেজের ভিতরে আছে একটা ওভারলে, ওভারলেটা একটু পরে তৈরি করি। ইমেজের নিচে আমার আরেকটা টিম দিলাম, নাম দিলাম আমি টিম কন্টেন্ট, যে কোনো নাম দিতে পারি, টিম কন্টেন্ট দিলাম। এখানে কি আছে, সাপোজ এটাকে আমি দিলাম AS4 বা AS5 দিয়ে নিতে পারি, আমি AS5 দিয়ে দিলাম। এরপর আমি একটা স্প্যান নিয়ে আসলাম, স্প্যানের ভিতরে পরবর্তী কন্টেন্টটা নিয়ে আসবো, এটা কন্ট্রোল A, কন্ট্রোল C, কন্ট্রোল V। জি জি, আচ্ছা আচ্ছা, এরা হচ্ছে আমাদের ঢাকার টিচারদের নাম। এটা তৈরি করা আছে ঢাকা ব্রাঞ্চের স্যার তৈরি করেছেন এটা। চলে আসছে, এখন আমাদের কাজ শুরু। কমনটাকে ডাউন বসে নিয়ে আসি, এখানে দেখি কি করছিলাম, এই যে এখানে ভুল করে ফেলছিলাম, তাই তো। সেকশন টাইটেল কাট করে পেস্ট করে দিলাম, কপি করি গ্যালারি, এর গ্যালারির পরে হচ্ছে আমার টিম, কপি করি এটাকে কমন সিএসএস এর ভিতরে, এই যে এখানে বসাই দিলাম। 6 নম্বরে আমাদের আছে টিম। ক্লিয়ার? এতটুকু তো আমরা সবাই বুঝি। সো টিমের পরে আমরা স্টার্ট শুরু করে দিই। টিম আইটেম এটাকে ধরি, তো অবশ্যই প্যারেন্টসটাকে ধরে নেবেন, সবার আগে প্যারেন্টসটাকে ধরে নেবেন, তারপরে টিম আইটেমটাকে ধরলাম। টিম আইটেমের ভিতরে আছে IMG, পজিশন করে দিলাম রিলেটিভ। আচ্ছা,
এখন এখানে ওভারলেটাও তৈরি করে ফেলি। ওভারলের ভিতরে কি আছে, তিনটা আইকন আছে, আর কিছু নাই। সো ইভেল এলআই তে করি, ইভেল এলআই এম, এখানে করি আই ট্যাগের ভিতরে ক্লাস এফএবি মানে হচ্ছে ফন্ট অসমের ব্র্যান্ডের আইকন, ঠিক আছে, ফন্ট অসম ব্র্যান্ড এফএবি। তারপরে এফএ ফেসবুক, এফ হচ্ছে তার নাম। ফন্ট অসমের আইকনগুলো কয়েকটা ভাগে ভাগ করা, অলরেডি জানেন। এফএএস ফন্ট অসম সার্ভিস, এফএবি ফন্ট অসম ব্র্যান্ড, এরকম কয়েকটা ভাগ আছে আর কি। ডুপ্লিকেট করি, টুইটার আছে এরকম কিছু। টুইটারের আগে যে এটা ফেসবুক টুইটার, জি জি, ফেসবুকের আগে যে টুইটারটা মানে ফেসবুকের আগে যে এ লেখা ওই এটার মানে এটা ফন্ট অসম, এটা ওদের একটা একটা রুলস, ওদের ক্লাস ব্যবহার করার একটা নিয়ম। প্রত্যেকেই তো চায় যে আমার কি বলা হয় আপনার আমার জিনিসটা মানুষের ব্যবহার করবে, so আমার নামটা থাকুক, চায় না মানুষের। তো তারাও এরকম একটা রুলস তৈরি করেছে, তাদের সে ফন্ট অসম কতটা রাখতে হবে ক্লাসের নামের ভিতরে, এই আর কিছু না। ডুপ্লিকেট করেন। আর কি আছে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। লিঙ্কডইন আইএন সম্ভবত এটা নাম। সেভ করি। টুইটারে ওইটা নেই। টুইটার নেই, আছে তো এই যে না, ওই টুইটারের ওই টিটা নেই। টুইটার পর্যন্ত হয়ে গেছে। টুইটার টিটাও খুঁজে দেখেন, থাকলেও থাকতে পারে, ফন্ট অসমে তো অনেক ফন্ট থাকতেও পারে। আচ্ছা, এরপরে আমার ওভারল্যান্ডে একটু সিএসএস করে ফেলি। ফার্স্ট অফ অল যে কাজটা করবো, যখনই আইএমজি ব্যবহার করব তখনই ওই দুইটা ক্লাস মনে আছে তো, ক্লাস W100 আর আইএমজি ফ্লুইড। এটা আবার লোগোর ভিতরে দিতে যেন না, লোগোতে দিলে কিন্তু কি হবে, উইথ 100% একদম লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গা দখল করে যাবে। তো হুঁশিয়ার হয়ে দিতে হবে যে যেখানে প্রয়োজন নেই সেখানে দিব না। ওকে, ঠিক আছে, এখন ফিক্সড হয়ে গেছে জায়গা মতো। ডুপ্লিকেট করি, আইএমজি এর ভিতরে আছে ওভারলে, পজিশন, অ্যাবসলিউট, টপ 0, লেফট 0, উইথ 100%, হাইট 100%, আর কি ব্যাকগ্রাউন্ড কালার এটা 50%, তাই। আচ্ছা, কপি করি, পেস্ট করলাম, ভুল হয়ে গেছে। ফাইল সেভ করি, বর্ডার আছে 5 পিক্সেল সম্ভবত, ওই আগেরটার মতোই বর্ডার 5 পিক্সেল সলিড সাদা। এখানে বর্ডার দিলে তো মনে হয় আবার বাইরে বের হয়ে যাবে, বাইরে বের হয়ে যাওয়ার কথা, কি করার, বক্স সাইজ বর্ডার বক্স একটা করে দেখি, বক্স সাইজ বর্ডার কাজ করবে, কারণ সে তো তার প্যারেন্টস অনুযায়ী কাজ করবে, তার তো নিজস্ব কোনো ক্ষমতা নেই। আচ্ছা, ওভারলেটা ছোট করে দিতে হবে। এটাকে উইথটাকে ক্যালকুলেশন করে দেন, অত ঝামেলা না করে ক্যালকুলেশন করে দেন। কত, 100% মাইনাস কত, 5 আর 5 10 পিক্সেল। ডুপ্লিকেট করি, এটা তো কষ্ট করতে দেবে বলেন, সেভ করি। এবার আসছে, ভিতরে চলে আসছে এবারে। আসলে
তো এটা বর্ডার আমরা সাদা কালার দিছি না, পাশে তো আছে। আচ্ছা আমি একটু দেখি, একটু এক্সপেরিমেন্ট চালাই যে আসলে এমনি আসে কেনা। বর্ডার এটা ট্রান্সফর্ম স্কেল করে দিলাম 0.9, এমনি আছে, প্রয়োজন হয় না। সাদা ছিল বলে বলতেছি। সাদা ছিল থেকে বোঝা যায় না, এমনি আছে। বা আরেকটা এক্সপেরিমেন্ট চালাই তাহলে, ইন্সপেক্ট করি, করে এই যে ওভারলে স্কেল 9, 9/6 দিলাম, 9/7 দিলাম, 9/8, 9/9, এরপরে 1। বাহিরে বের হয়ে যাচ্ছে, বাহিরে কিন্তু বের হয়ে যাচ্ছে, পুরো এরিয়া ধরে বাহিরে বের হয়ে যাচ্ছে। সেখানে যদি অ্যাকুরেটলি মাঝখানে আনতে হয়, কোনো অন্য কোনো কাজের ক্ষেত্রে যদি এরকম প্রয়োজন বোধ করে, সেক্ষেত্রে কিন্তু ওয়েটটা কমাই মাঝখানে আনতে হবে, ওভারলে ওয়েটটা কমাই মাঝখানে আনতে হবে, ঠিক আছে? অন্যথায় কিন্তু পাবে না। বুঝতে অসুবিধা হলো? সেটা বুঝলেন না? সেভ করি, আর এখান থেকে করে দিলাম, স্কেলটাকে উঠাই দিই। ওভারটা তো 100% করে দিছি, তাইলে আমাদের জি জি, দেখেন এখন ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করি, এই যে ওভারলে, ওভারলেটা আছে কোথায়? এই যে উইথ 100%, হাইট 100%, তার বাহিরে মানে ইমেজের যে এরিয়াটা, টোটাল যে ইমেজের এরিয়াটা, ইমেজের এরিয়ার বাইরে চলে যাওয়ার কথা বর্ডারটা, খেয়াল করছেন? আচ্ছা আমার ইমেজের সাথে পরে দিছি। আমার মনে হচ্ছে না কেন যেন বাইরে গেছে। না না, বাইরে যাচ্ছে না, বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু বাইরে যাচ্ছে না। কেন যাচ্ছে না জানেন? ইমেজের উইডথ হাইট, ইমেজের উইথ হাইটের জন্য না, এখানে বক্স সাইজ এবং বর্ডার বক্স দেওয়া আছে। এই যে এখানে যান, bootstrap.min.js এ যান, একদম প্রথমে দেখবেন সবগুলোকে ধরে বক্স সাইজ এবং বর্ডার বক্স করা আছে, যে কারণে বাইরে যেতে পারতেছে না। ইউজুয়ালি সেটা বাইরে চলে যাওয়ার কথা, কারণ উইথ হাইট 100 যখন দিছি তখন তো পুরো এরিয়াটা সে দখল করেই ফেলছে, এরপরে যখন বর্ডার দেবো সেটা বাইরে চলে যাওয়ার কথা। ক্লিয়ার? তো তাহলে যেহেতু বুটস্ট্র্যাপ করে দেওয়া আছে, আমার কষ্ট করার প্রয়োজন নেই, আমার উইথ হাইটও কন্ট্রোল করার প্রয়োজন নেই, কিছুই করার দরকার নেই। ক্লিয়ার? সো এখানে আবার আমরা ফিরে যাই। নরমালি তো স্যার অপোজিট 0 থাকে, জি ওভার করলে তখন ওটা হ্যাঁ, আমরা আপাতত অপাসিটি 0 করলাম না। স্যার বক্স সাইজ বর্ডার বক্সটা কোন ক্লাসে দেওয়া আছে? বুটস্ট্র্যাপে ওয়াল সবগুলোকে ধরে, ওয়াল সিলেক্টরকে ধরে, এই যে দেখেন এখানে। আচ্ছা জেএস কেন ওপেন করলাম? bootstrap.min.css, এই যে ওয়াল সিলেক্টর, বক্স সাইজ, বর্ডার বক্স। ক্লিয়ার? ওকে, দেখি তাহলে কি অবস্থায় দাঁড়ালো। মোটামুটি ঠিক আছে। এগুলোকে ধরে আমরা একটু পজিশনিং করে আসি। সো ওভারলের ভিতরে যে ইভেন্ট আছে, অলরেডি এগুলোর কাজ দেখাইছে, এখানে কিছু টেকনিক অবলম্বন করতে হয়, অলরেডি আপনারা পারেন। সো ইভেন্টকে আমি করে দিলাম পজিশন অ্যাবসলিউট, টপ থেকে করে দিলাম কত? 50%, আর রাইট থেকে একটু ডানে চাপাই দিই, 10 বা 15 দিলে হয়, রাইট থেকে 15 পেয়ে গেছে। এরপরে ট্রান্সফর্ম, ট্রান্সলেট y -50%, চলে আসছে জায়গা মতো। এবার এই এলআই অ্যাঙ্করটাকে ধরে একটু স্টাইল করে আসি,
এখানে কি প্যাডিং দিয়ে করবো নাকি উইথ হাইট দিয়ে করবো? কি দিয়ে করবো বলেন তো? প্যাডিং দিয়ে করবো না উইথ হাইট দিয়ে করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে গেছেন কেন? LIM আমি বলছিলাম যে কোন জায়গা প্যাডিং ব্যবহার করবো, কোন জায়গা উইথ হাইট ব্যবহার করবো। যেখানে কন্টেন্টের পরিমাণ বেশি কম হওয়ার সম্ভাবনা আছে সেখানে হচ্ছে প্যাডিং, আর যেখানে কন্টেন্ট বেশি কম হওয়ার সম্ভাবনা নেই সেখানে হচ্ছে উইথ হাইট দিয়ে করবো, ফিক্স করে দেবো সাইজটা। এখানে সাইজটা যদি ফিক্সড না করেন প্রবলেম আছে প্যাডিং দিলে। কি প্রবলেম? অনেক সময় দেখবেন কিছু আইকনের একটু মানে হাইট থাকে বেশি, উইথ থাকে কম, থাকে না এরকম? তখন কিন্তু আপনার এই মানে নির্দিষ্ট সাইজটা পাবেন না, আপনি প্রবলেম হবে। কিন্তু মনে করেন আপনার একটা বাটন নেওয়া প্রয়োজন, বাটনের ভিতরে কিছু লেখা থাকবে, সেক্ষেত্রে তো লেখার পরিমাণ তো আর অ্যাকুরেটলি করাটা পসিবল না, সেখানে বড় ছোট হওয়াটাই লজিক্যাল, কোনো সমস্যা নেই। সো সেক্ষেত্রে আমরা প্যাডিং ব্যবহার করবো। ক্লিয়ার? আচ্ছা, এখানে করে দিলাম উইথ করে দিলাম আমি 30 পিক্সেল, হাইট করে দিলাম 30 পিক্সেল। ডিসপ্লে ইনলাইন ব্লকেও করতে পারেন, চাইলে ব্লকেও করতে পারেন, যা ইচ্ছা। আর তারপরে কি একটা মার্জিন দিয়ে দিই, কত দেওয়া যায়? এখানে যে ফাঁকাটা আছে তার অর্ধেক দিয়ে দেবো, 5 পিক্সেল। উপরে নিচে 5 পিক্সেল, ডানে বামে 0। একটা বর্ডার দেওয়া আছে, বর্ডারটা দিয়ে দিই 2 পিক্সেলের মতো আছে সম্ভবত, সলিড সাদা। চলে আসছে। আচ্ছা, এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, লাইন হাইট 30 পিক্সেল। ফন্ট সাইজ আমি আর করলাম না, এগুলো আপনারা চাইলে করে নিতে পারবেন। কালার দেওয়া আছে সাদা। ক্লিয়ার? এবার হোভার করলে কি হবে? সাদা হয়ে যাবে আর টেক্সটের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, এই কালারটা চলে আসবে টেক্সটে। কপি করি, ডুপ্লিকেট করি, কালারটা শুধু চেঞ্জ হবে। জি জি, হোভার দেবো, সবই দেবো হোভার। এলআইকে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এলআইকেও দিতে পারেন, অ্যাঙ্কর ট্যাগও দিতে পারেন। এলআইকে দেবো হচ্ছে আমরা যখন কোনো মেনু তৈরি করবো যেখানে সাব মেনু হওয়া পসিবিলিটি আছে, ওইসব জায়গায় আমরা হোভার এলআইকে দেবো, ঠিক আছে? আর যেখানে সাব মেনু হওয়ার পসিবিলিটি নেই সেখানে আমরা চাইলে অ্যাঙ্কর ট্যাগকে দিতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? যেমন উপরের মেনুটা হতে পারে, বা ভিতরে আপনি কোনো একটা মানে আইটেমের মেনু তৈরি করেছেন সেখানে প্রয়োজন হতে পারে। আচ্ছা, সো এরপরে আমরা কি করতে পারি? ট্রানজিশন ব্যবহার করতে পারি। ওয়াল লিনিয়ার পয়েন্ট টু সেকেন্ড। আরেকটা জায়গাও আছে আপনার এলআইকে হোভার দেওয়া লাগে বা দেওয়া লাগে, সেটা হচ্ছে যেমন আপনাদেরকে ফিল্টারিং দেখাইছিলাম, মনে আছে? ফিল্টার ইফেক্ট, যে আইটেমে ক্লিক করি সেই আইটেমটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এখন আপনি যদি সিভিলিংস ধরতে চান তাহলে তো আপনার প্রবলেম হয়ে যাবে। আপনি যদি অ্যাক্টিভ ক্লাসটা এলআইকে না দিয়ে অ্যাঙ্কর ট্যাগকে দিতেন তাহলে কিন্তু সিভিলিংস ধরাটা পসিবিলিটি হতো না, কষ্ট হয়ে যেত। ধরা যেত বাট কষ্ট হয়ে যেত, তাই না? বুঝেননি মনে হয়? কয়েকটা আইটেম দেখেন, ULLIA, সে এর ভিতরে আমরা লিখছি ওয়াল আইটেম, তারপর ওয়েব ডিজাইন, তারপর ওয়েব ডেভেলপমেন্ট, এভাবে লিখছিলাম না? আমরা লজিকটা বসাইছিলাম কি, যেই এলআই কে ক্লিক করা হবে সেই এলআই তে অ্যাক্টিভ ক্লাস বসে যাবে, আর সেই এলআই এর যে সিভিলিংস গুলো আছে সেগুলো থেকে অ্যাক্টিভ ক্লাসটা উঠে যাবে। এখন আপনি এলআই কে অ্যাক্টিভ ক্লাস না দিয়ে যদি অ্যাঙ্করটাকে দিতেন, কিভাবে ধরতেন? বলতে পারতেন যে যে অ্যাঙ্করটাকে ক্লিক করা হবে সেই অ্যাঙ্করটাকে অ্যাক্টিভ ক্লাস বসবে, তার সিভিলিংস থেকে অ্যাক্টিভ ক্লাস উঠে যাবে। তো সম্ভব হচ্ছে না, বুঝতে পারছেন? এবার এই সমস্ত ক্ষেত্রে আমার কাজের সুবিধার্থে আমার বুঝে নিতে হবে যে কোথায় এলআই কে দিলে আমার ভালো, কোথায় অ্যাঙ্কর ট্যাগ দিলে ভালো। কাজ তো একই করতেছে। চলে আসেন, সো হয়ে গেল।
ভাঙেন আমি বলি না আপনি ভাঙছেন। আচ্ছা, এরপরে আমরা এটাকে ধরে একটু ওভার কি বলা হয় ট্রান্সফর্মের ইফেক্টটা দিয়ে আসি। দেখেন আমি এখন টিম আইটেম টোটাল আইটেমের যে কোনো জায়গায় যদি মাউস নিয়ে যাই, টোটাল আইটেমের যে কোনো জায়গায় যদি মাউস নিয়ে যাই, তাহলে এই যে ওভারলেটার ট্রান্সফর্ম স্কেল হয়ে যাবে ধরেন 0.9, একটু ছোট হয়ে যাবে। আর এখানে আমরা একটা ট্রানজিশন দিয়ে আসি, বল লিনিয়ার পয়েন্ট সাপোজ 3 সেকেন্ড দেন। আসছে? opacity 0 ওটাও করতেছে। আচ্ছা, তো এটা যেহেতু পারলাম সেহেতু আমরা এখানে বলে দিলাম opacity 0 আর এখানে করে দিলাম opacity 1, opacity 1। একটা কাজ আমাদের কমপ্লিট উপরে সেকশনের। নিচেরটা আমরা কাজ করি এবার। এতটুক তো সেম কপি করি। টিম আইটেমের ভিতরে কি আছে? টিম কন্টেন্ট। টিম কন্টেন্ট তার ভিতরে ফার্স্ট অফ টিম কন্টেন্টটা ধরে আগে কাজ করি। কি করা যায়? টেক্সট অ্যালাইন সেন্টার এটা তো করতে পারি ফার্স্ট অফ অল। হ্যাঁ করতে পারতাম, কোনো অসুবিধা নেই, করতে পারতাম। এখানে দেখেন আমি একটু অন্যভাবে কাজটা করি। এখানে দেখেন যে প্যাডিংটা আছে, এই প্যাডিংটা এখানে, প্যাডিংটা এখানে, যে প্যাডিংটা। আচ্ছা, কারণ নাম যদি এরকম হয় যে নামটাই বিশাল এখান থেকে এই পর্যন্ত, আচ্ছা না, কবে যেন একটা কৌতুকের ভিতর দেখছিলাম 30 পিক্সেলের মতো আছে দেখে মনে হচ্ছে, না 20 পিক্সেলের মতো আছে। তাহলে এইখানে আমরা বলে দিলাম প্যাডিং 20 পিক্সেল। হ্যাঁ, মেইন প্যারেন্টসকে ধরে বলে দিলাম, নিয়ে নিল, আমার আর কোনো ঝামেলা করার প্রয়োজন নেই। এরপরে একটা বর্ডার দেওয়া আছে, দেখেন একটা বর্ডার দেওয়া আছে। এই বর্ডারটাও আমরা তৈরি করে ফেলি। না এটা শ্যাডো না, বর্ডার। ওকে, আমরা একটু জুম ইন করে নিব, তাহলে আমাদের এই কালারটা পিক করতে সুবিধা হয়। 1 পিক্সেল এই কালারটা, ডিডি কালার, এটা কমন একটা কালার। সো বলে দিলাম বর্ডার 1 পিক্সেল সলিড, এটা শ্যাডো দিয়ে দেবেন, সমস্যা নেই। এখন দেখেন আরেকটা জিনিস, আচ্ছা এখানে দেখেন আমরা যে বর্ডারটা দিয়েছি, বর্ডারটা লেফটে থাকবে, রাইটে থাকবে, নিচে থাকবে। উপরে বর্ডারটা তো প্রয়োজন নেই, কারণ উপরে বর্ডার যদি দেই আর এই ইমেজটা যদি একটু অন্য ধরনের ইমেজ হয় তাহলে দেখতে কিন্তু খারাপ লাগবে, তাই না? এখন উপরের বর্ডারটা যদি তুলে দিতে চান, জাস্ট ফার্স্ট অফ অল পুরো বর্ডারটা দিয়ে দেন, আর সেকেন্ড টাইমে বলে দেন বর্ডার টপ 0 করতে পারেন, বা বর্ডার টপে কালার ট্রান্সপারেন্ট করে দিতে পারেন, ইচ্ছা। এবার দেখেন দেখতে সুন্দর লাগতেছে। যদিও আমরা এক লাইনে করতে পারতাম, বাট এটা করাটা হচ্ছে সহজ। এক লাইনে করতে গেলে একটু ভেজাল হয়ে যায়, একটু লম্বা কোড করা লাগে। এরপরে আমরা ভিতরে ইনফরমেশন গুলো একটু চেঞ্জ করি। কন্ট্রোল টি চাপি, 14 পিক্সেল কালার দেওয়া আছে এটা, আর ফন্ট ফ্যামিলি তো অক্সফোর্ড রেগুলার বা অক্সফোর্ড বোল্ডের মতো আছে, একটু গাঢ় আছে। দেখি যদি না হয় আমরা ঠিক করে দেবো, সমস্যা কোথায়। S5 ফন্ট সাইজ আপাতত দেই 14 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস আছে, আর ফন্ট ফ্যামিলি আদার ইনফরমেশনটা উপর থেকে নিয়ে আসি, কপি করে কোথাও থেকে।
এখানে বারবার স্ক্রল না করে আমাদের তো কমন সেন্স করে রাখছে। আচ্ছা, ফন্ট ওয়েট আমি একটু বাড়াই দিলাম, 500 দিয়ে দিলাম, রেগুলার না দিয়ে একটু সেমি বোল্ড করে দিলাম। ঠিক আছে তো? এরপরে দেখেন এখানে একটু নিচে মার্জিন দেওয়া আছে, বডি স্টপ থেকে ডিফল্ট ভাবে একটু মার্জিন দিয়ে দেওয়া থাকে। সেই মার্জিনটা যদি প্রয়োজন না হয়, এখানে অত মার্জিন নেই, যদি প্রয়োজন না হয় মার্জিনটা ফালাই দেন, দরকার নেই। মার্জিন বটম 0। এমনি লাইন হাইট দেওয়া আছে 1.8, যে কারণে এমনি একটু মার্জিন পেয়ে যাবে, একটু মার্জিন এমনি পেয়ে যাবে। ক্লিয়ার? এরপরে সেকেন্ডটা ধরেন স্প্যান ট্যাবটা, এটাও 14 আছে, কালার আছে 5 ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, স্প্যান ফন্ট সাইজ 14 ক্যাপিটালাইজ, আর বাকি যা আছে সেগুলো আমি করে দিলাম। খুব কঠিন? এবার প্যারাগ্রাফ ট্যাগটাকে ধরেন, চলে আসে। প্যারাগ্রাফ ট্যাগটা মনে হয় না আর কিছু করা লাগবে, প্যারাগ্রাফ ট্যাগের ডিফল্ট যে স্টাইলটা দেওয়া আছে এটাই যথেষ্ট। স্যার কন্টেন্টটা মনে হয় বেশি একটু কমাই দিবেন তাহলে। এখানে আছে 3 লাইন, এখানে হয়ে গেছে 4 লাইন। দুটো কাজ করতে পারেন, একটা হচ্ছে ইনস্পেক্ট করেন, ইনস্পেক্ট করে এই যে প্যারেন্টসকে আমরা একটা প্যাডিং দিয়েছিলাম, হ্যাঁ টিচার প্যাডিং করে দেব। প্যাডিং দেখেন, প্যাডিংটা একটু কমাই দেন, দেখেন কমাই দিলে ঠিক আছে কিনা। কমাই দিলে ঠিক আসতেছে, তাই তো? জি জি, নিচে বেশি রেখেছে। নিচেরটা ঠিক করতেছি। চার লাইন হয়ে যাচ্ছে, এতটুকু রাখি আমরা, 13 পিক্সেল রাখি। ক্লিয়ার? সো এখানে যাই যে প্যাডিংটা 20 পিক্সেলের জায়গা করে দিলাম আমি 13 পিক্সেল। আর অনেক ভাবে করা যায়, আমি একটু সহজে করে দিলাম। এই জায়গাটা কেন পাচ্ছে দেখেন, প্রত্যেকটা পে এর নিচে মার্জিন দেওয়া থাকে। ক্লিয়ার? সো এখানে বলে দেন ডুপ্লিকেট করেন, আমরা চাইলে এখানেও বলতে পারতাম, এখানেও বলতে পারতাম, আমাদের ইচ্ছা। আমি এখানেই করি, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতেছি, আমরা এখানে ক্লাস বসাই দিই, মার্জিন বটম 0। ক্লিয়ার? ইনলাইনে করাটা ভালো, এখানে ইনলাইনের মাধ্যমে যত কাজ করবেন ততই ভালো, কারণ এটা ডেভেলপ যিনি করবে তার জন্য সুবিধা হয়, ঠিক আছে? এবং আপনার অনেক ক্ষেত্রে সুবিধা হয় এখানে কাজ করলে। সো মোটামুটি আমাদের ডিজাইন কমপ্লিট। বাদ রইল কি? জি জি জি, যখন হোভার করব তখন এটা দেখাবে উপরে চলে যাবে, এই তো এটা নরমালি অপাসিটি 0 থাকবে। এক একটা করে করি। আচ্ছা, এখানে আমাকে পি কে ধরতেই হচ্ছে, তাই না? ধরলাম এটাকে, অপাসিটি করে দিলাম 0। দেখেন এখানে বেশ কয়েকটা কাজ করতে হবে। অপাসিটি 0 করলাম, আর ট্রানজিশন ওয়াল লিনিয়ার 0.3 সেকেন্ড, এই যে একত্রে ইফেক্ট গুলো হবে, বেশ কয়েকটা ইফেক্ট হবে, এই সব জায়গায় ট্রানজিশনটা একটু হিসেব করে দিবেন, ঠিক আছে? যেন ট্রানজিশনটা এলোমেলো না হয়ে যায়, তখন দেখতে খারাপ লাগবে। এবার আমি বলে দিলাম ডুপ্লিকেট করি। টিম যে আইটেমটা, টিম আইটেমটাকে যখন হোভার করা হবে তখন টিম কন্টেন্টের ভিতরে যে প্যারাগ্রাফটা পাবে সেই প্যারাগ্রাফটা অপাসিটি হয়ে যাবে 1। এখানে ট্রানজিশনটা প্রয়োজন নেই। দেখি এক একটা করে কাজ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। নেই, আসতেছে। ক্লিয়ার? এরপর আরেকটা জিনিস বাকি হলো, সেটা হচ্ছে বর্ডার। সো বর্ডার দিছে কাকে? এই যে এটাকে বর্ডার দিছি, কপি করি, পেস্ট করি, এটাকে আবার কপি করি,
পেস্ট করি। আচ্ছা, এই লাইনটা কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিলাম, আর এখানে করে দিলাম ট্রান্সপারেন্ট। বুঝেন তো কি করলাম? বুঝতে পারছেন সবাই? অলরেডি সবগুলো দেখানো হয়ে গেছে, সবগুলো পারার কথা। এখানে ট্রান্সপারেন্ট না দিলে একটু কাবাকাবি করবে, এই জন্য ট্রান্সপারেন্ট দিয়ে দিলাম। দুইটা কাজ কমপ্লিট। আচ্ছা, উপরে উপরে একটা প্রবলেম করতেছে। জায়গাটা ছাড়বে না, জায়গা থাকবে, জি জি, মানে যে জায়গাটুকু ধরে রাখছে ওটা থাকবে। আপনারা জান হ্যাঁ জায়গাটুকু ধরে রাখছে, জায়গাটুকু থাকবে, জায়গাটুকু থাকবে, ঠিক আছে। বর্ডার টপটা নিয়ে নিশ্চয় এই জন্য প্রবলেম করতেছিল। ওকে, স্যার এটা প্রপার্টি আছে যে ভিজিবিলিটি প্রয়োজন নেই। এইটা অপোজিট এই দুটোর তফাৎ ভিজিবিলিটি অপাসিটি মানে হলো এই যে দেখেন এখানে কিন্তু এটা আছে অলরেডি, দেখা যাবে দেখা যাচ্ছে না। ভিজিবিলিটি হচ্ছে একই কিন্তু আর আমি যদি চাই যে এটা একেবারে ফিনিশ করে দেবো, কোনোভাবে এটা দেখা যাবে না। মানে বক্সটা একেবারে ছবির সাথে মিশে যাবে। মানে যেটাকে অপাসিটি জিরো করতেছি সেটা, সে তো অপাসিটি জিরো মানে কি তার কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, বাকি সে জায়গায় আছে ঠিক মতো সে আছে। আর ভিজিবিলিটি হিডেন মানে হচ্ছে সে জায়গাটাও ছেড়ে গেছে, কেমন যেন সে একদম কম্পিউটার থেকে বাইরে চলে গেছে, মানে ওই বক্সটা একেবারে ছবির সাথে মিশে যাবে। হ্যাঁ। দেখা কোনো থাকবেই না। থাকবেই না। বক্সটা জায়গাটা ধরে রাখবে, কিন্তু জায়গাটা কিন্তু সে ছাড়বে না, ভিজিবিলিটি হিডেন ভিতরে স্যার জায়গা ছাড়বে না। জায়গা ছাড়ে একমাত্র ডিসপ্লে নামে। ঠিক আছে, আবার ডিসপ্লে নাম দিয়ে যদি ব্যবহার করতে চান তাহলে ট্রানজিশনটা কাজ করে না, এটা মাথায় রাখবেন। ক্লিয়ার? সো সাধারণত এটা প্রয়োজন না, এটা এইভাবে থাকলে ভালো লাগতেছে। এটা ভিজিবিলিটি নাম করার কোনো হিডেন করার কোনো প্রয়োজন নেই। আরো অনেক ভাবে করা যায়, যদি আপনি চান যে এটাকে আবার পজিশন অ্যাবসলিউট দিয়ে সেইভাবে অ্যানিমেশন সিস্টেম করে করবেন, করেন। এটাকে পজিশন অ্যাবসলিউট দিয়ে এটার নিচে পাঠিয়ে দেবেন, যখন হোভার করবেন তখন নিচে থেকে স্ক্রল হয়ে আসবে। এত কষ্ট কেউ করে না, বোধহয় প্রয়োজন হয় না। যে ইমেজটা নিচে থাকবে ওখানে কার্সর জন্য ইমেজ উঠে যাবে। এমনি হচ্ছে, দেখেন কেমনে হয়। আমি টোটাল যে আইটেমটা করি, এই যে টিম আইটেম, টোটাল আইটেমটাকে ধরি, ধরে আমি বলে দিলাম, দেখে নিচে আনাটা বেটার হবে। ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই, ওয়াই করে দিলাম সাপোজ আমি 40 পিক্সেল। সাপোজ এখন হোভার দেয়নি, এমনি এমনি 40 পিক্সেল দিলাম। ইন্সপেক্ট করি, কই টিম আইটেম 40 পিক্সেল, 40 পিক্সেল দিলে উপর থেকে নেমে আসতেছে, তাই তো। আমি 40 পিক্সেল এভাবে না দিয়ে মাইনাস করে দিলাম, উপরে উঠে আসতেছে, বেশি উপরে উঠে গেছে। পুরোটাকে জুড়ে 20 পিক্সেল দিলাম, আমি উপরে 20 পিক্সেল দিলাম, ঠিক আছে। দেখি, আচ্ছা এই কাজটা আমরা এভাবে না করে এই কাজটা করব হচ্ছে মাইনাস যে 20 পিক্সেল দিলাম আমি, এটাকে বলবো যখন আমি টিম আইটেমটাকে হোভার করব তখন ট্রান্সফর্ম হয়ে উপরে 20 পিক্সেল উঠে যাবে। ক্লিয়ার? লোড করি, ট্রানজিশন দেওয়া হয়নি। আচ্ছা ট্রানজিশনটা দেওয়া হয়নি, ডুপ্লিকেট করি, আমি সিলেক্টর গুলোকে ম্যাক্সিমাম টাইম ডুপ্লিকেট করে কাজ করি, তাহলে ভুলের পরিমাণ একটু কম হয়, কাজও একটু গতি বাড়ে। ক্লিয়ার? পিকচারটা উপরে উঠছে, কন্টেন্টটা উপরে উঠছে, আমার পিকচারটা উপরে উঠতেছে না, পুরো সেকশন ধরে উপরে উঠতেছে। সেকশন ধরে যেহেতু উঠতেছে সেহেতু টেক্সটটা উপরে উঠে যাচ্ছে। ক্লিয়ার? খুব কঠিন। এরকম ধরে এক একটা করে কন্টেন্ট ধরে কাজ করবেন, যে হোভার করলে এই আইটেমটা আগে চেঞ্জ হোক, ওটা চেঞ্জ হয়ে গেছে, একটা পারলাম,
এরপরে সেকেন্ডটা দেখবেন যে এইটা চেঞ্জ করে এবার হবারে এভাবে করে এক একটা করে যখন করবেন তখন দেখবেন কোনো কষ্ট হচ্ছে না। একত্রে সব যখন মাথায় নেবেন যে এই তো গুলো কাজ হচ্ছে তখন মাথায় গিজি গিজি হয়ে যাবে। স্কেল দিয়ে করবো, আমরা একটা প্যাডিং দিয়ে করতে পারবো। প্যাডিং দিয়ে কেন কিভাবে? আমরা যদি সেকশনটা এটা যদি প্যাডিং টপ রাখেন এরপরে কভার করার পরে প্যাডিং টপ 0 হ্যাঁ করেন, করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট এভাবে করাটা স্ট্যান্ডার্ড, এভাবে করাটা ভালো। আচ্ছা সো একটা আইটেম যেহেতু করতে পারলাম, ডুপ্লিকেট করা তো খুব সহজ কাজ, তাই না ম্যাম? একটা, দুইটা, তিনটা, চারটা সেভ করি, চলে আসছে। এখানে মনে হচ্ছে একটু উপরে উঠে যাচ্ছে, প্যাডিং দিয়ে কোনো ব্যাপার না। সো আমরা একটা কাজ করি, টিম আইটেম, তাই তো? কই গেল তা? এর ভিতরে আমরা নিয়েছিলাম। সো এখানে একটা প্যাডিং দিয়ে দিই, কোনো অসুবিধা নেই। প্যাডিং ড্রপ করে দিলাম, আমি 15 পিক্সেল করে দিলাম। ঠিক আছে। এই যে নাড়াচাড়া করা, যেগুলো মুভমেন্ট করে এদিক সেদিক যায়, নাড়াচাড়া করে, এই কাজগুলো সবসময় চেষ্টা করবেন যে হয়তো পজিশন ব্যবহার করে অথবা ট্রান্সফর্ম ব্যবহার করে, এই দুইটা ব্যবহার করে করার ট্রাই করবেন। ঠিক আছে, তাহলে আপনার ডিজাইনটা কখনো ভাঙার ভয় থাকবে না। আর মার্জিন প্যাডিং যদি কন্ট্রোল করে কাজ করেন তাহলে অনেক সময় ডিজাইনটা ভেঙে যায়, কারণ মার্জিন প্যাডিং এর একটা কাজই হলো সাইডের কন্টেন্টের সাথে ইফেক্টিভ হওয়া। ঠিক আছে, আর এগুলো মানে কখনো ইফেক্টিভ হবে না। যে একটা পজিশন অ্যাবসলিউট দিয়ে আপনি যতই নাড়াচাড়া করেন না কেন, সে ওই জায়গার ভিতরে নাড়াচাড়া করবে, সে কিন্তু ধাক্কা দিয়ে আর একটা সমাধানের ক্ষমতা তার নেই। ক্লিয়ার? সো সেকশন শেষ একটা, তারপরে কোনটা আছে দেখি। মূল যেটা দেখে থিম ফরেস্টে দেখতে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে এরকম টান দিলে সরে যায়। ও আচ্ছা, এই ব্যবহার করছে এখানে, সিলিক ব্যবহার করছে, স্লাইডার ব্যবহার করছে। স্লাইডার এখানে তো চারটাই তো আছে। হ্যাঁ, আরো থাকতে পারে, ডান পাশে আরো থাকতে পারে, আরো থাকতে পারে, সে চারটা দিয়ে এরকম রাখছে যে এখানে যদি আরো থাকে দেখা যাবে। স্লিকের কোনটা নিয়ে আমি আসলে বলতে পারি। আচ্ছা, যে কোনো একটা নিয়ে নিতে পারো। যে কোনোটা নিয়ে করে যাচ্ছে। ওটাই আছে। যে ডিসপ্লে কি যেন একটা মনে করেন আমি এখানে করি রোর সাথে আমি বলে দিলাম যে টিম স্লাইডার, সেভ করি, এতটুকু কপি করি, কোথায় ব্যবহার করছিলাম, এই যেটা না, ডুপ্লিকেট করি, পেস্ট করে দিলাম। এই যে প্রপার্টিগুলো আছে না ওখানে আছে। আচ্ছা, ডটস থাকবে না, ডটস থাকবে না, আর অ্যারোসও থাকবে না। অ্যারোসও থাকবে না, আর তাহলে তো এই দুটো রাখার কোনো প্রয়োজনই নেই। স্লাইড টু শো থাকবে কয়টা? 4টা। স্লাইড টু স্ক্রল একটাই থাকবে। স্ক্রল করে নিতে হবে। হ্যাঁ, স্ক্রল মানে কয়টা করে, মানে ডানে বামে সরবে। সাইডে দাও মানে ও, ওরা 4টে দিয়েছে, আমরা একটা দিলাম। কোনটা দিয়ে দেব? হয়নি। স্লাইড টু শো যদি আমি 3টা করে দেখি, আচ্ছা 4টা হবে না, কারণ কি আপনার আইটেমই আছে 4টা, স্লাইড টু শো ধরেন 4টা, তাহলে তো হওয়াটা লজিক্যাল না। স্লাইড চলবে। ওখানে 5টা করা আছে, 5টা করতে গেলে আবার ভেঙে সব মিক্স করে দিচ্ছে। আমি ট্রাই করছি, কখনো ভাঙবে না, কে বলছে ভাঙবে? আমার হয়তো ভুল আছে। আচ্ছা দেখেন, এইবার দেখেন, এই যে আমার 4টা আইটেম, তাই তো? চারটে। আমি এখানে মনে করেন আর একটা আইটেম বাড়াই দিলাম, একটা আইটেম বাড়াই দিলেই এখানে কিন্তু 4টাই আমি দিছি, বুঝলেন? কোনো ভাঙার কোনো সুযোগই নেই, কখনো ভাঙবে না। ও স্লাইড অন এই যে ওরা যেভাবে যা করছে তাই হয়ে গেছে।
আমার ডিজাইনে ভুল আছে। হ্যাঁ, আচ্ছা এখানে একটা জিনিস আমি দেখাই দিই, সেটা হচ্ছে কি, যখন আপনি রো কলাম নিয়ে কাজ করবেন, রো কলাম নিয়ে যদি কাজ করতে যান না, সেখানে যদি আপনি সিলেক্ট ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই প্যারেন্টস হিসেবে রোটাকে কাউন্ট করবেন, রোর সাথে ওই সিলেক্ট প্যারেন্টসটা ধরবেন, আচ্ছা ঠিক আছে? ওর সাথে সিলিকেটা হ্যাঁ, সিলেক্ট প্যারেন্টসটা রোর সাথে ধরবেন, হ্যাঁ, আমি ওটা বুঝছিলাম আইটেমের সাথে। আইটেমের সাথে ধরা যাবে না, হ্যাঁ, এই জন্য ওটা ভেঙে গেছে। হ্যাঁ, রোর সাথে ধরবেন। আর ভিতরে যে কলের যেগুলো, হ্যাঁ, সেগুলো হবে আপনার স্যালাডার আইটেম, ক্লিয়ার? তাহলে কি হবে, এখানে এক্সট্রা কোনো ক্লাসটা ধরে নেবেন না। তাহলে হবেটা কি, যখন কলের যে 3 নেবেন, তখন এই যে ডিফল্ট ভাবে যে মার্জিন টার্জিন দেওয়া থাকে না, এগুলো ঠিকঠাক মতো পেয়ে যাবে। অন্যথায় এই মার্জিন প্যাডিং গুলো একটু প্রবলেম করে, নিজের মতো করে কাস্টম করে নিতে হয়, ক্লিয়ার? আমরা স্লাইডার না ইউজ করে যদি আমরা 5টা আইটেম আনি, তাহলে তো পরেরটা নিচে চলে আসবে। হ্যাঁ, নিচে চলে আসবে। এইখানে মনে করেন আমি স্লাইডারের ক্লাসটাকে নষ্ট করে দিলাম, নিচে চলে আসবে। মানে ট্রেক্সের মতো কাজ করে। ফ্লেক্স তো ফ্লেক্সি, ক্লিয়ার? আচ্ছা, টিমের কাজ শেষ। টিমের পরে আছে আমাদের আরেকটা সেকশন, সম্ভবত টেস্টিমোনিয়াল। এটা খুব ইজি, এটা কি দেখানো লাগবে? বলেন, পারবেন তো? স্লাইড না, আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে কষ্ট হয়ে যাবে। হয় না কাজ করতে দিয়ে দেব। টেস্টিমোনিয়াল স্টার্ট, কন্ট্রোল ডি, এন্ড। সেকশন ক্লাস করে দিলাম টেস্টিমোনিয়াল, আর পাশাপাশি দিয়ে দিলাম হচ্ছে ওই যে সেকশন মার্জিনটা, কপি করি সেকশন মার্জিন। ওকে, এর ভিতরে কি করবো ওটা দেখে আসি। পুরো এরিয়া জুড়ে আমার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, আমি মেইন প্যানেলস কে দিতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, দেখেন এই যে হেডিং রয়ে গেছে, হেডিং যেহেতু রয়ে গেছে সেহেতু আবার তো ঝামেলা, কন্টেনার ভ্যারিয়েন্ট নিতে হবে। আচ্ছা করি, এতটুকু কপি করি, পেস্ট করলাম। পেস্ট করে এখানে আমি আরেকটা ডিপ নিলাম, টেস্টিমোনিয়াল কন্টেন্ট, অসুবিধা। এর ভেতরে আমি নিলাম কন্টেইনার, তার ভিতরে রো কল এলজি কত 6। আচ্ছা, এখানে আমি নিলাম যে কন্টেন্ট আইটেম বা টেস্টিমোনিয়াল আইটেম দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে, অসুবিধা। আচ্ছা, এরপরে কি দেওয়া যায়, উপরে এটার জন্য আমরা একটা প্যারেন্টস ধরতে, একটা ডিপ ধরতে পারি টোটাল এরিয়ার জন্য, ঠিক আছে? কি নেওয়া যেতে পারে, অ্যাজ ইউজুয়াল আমরা জানি আইএমজের ভিতরে দুইটা জিনিস রাখবো, একটা হচ্ছে জাস্ট ইমেজটা। দেখেন কিভাবে করি, ফ্লেক্স দিয়ে করবো, পাশাপাশি যেহেতু হয়তো ফ্লোর দিয়ে করতে হবে অথবা ফ্লেক্স দিয়ে করতে হবে, আমরা ফ্লেক্স দিয়ে করে আসি। তো ইমেজটাকে কাটি, আমরা মেইন যে ডিপটা তাকে তো ফ্লেক্স বলছি, তার ভিতরের কন্টেন্টগুলো ভিজুয়াল ফ্লেক্সের মতো আচরণ করবে। হ্যাঁ। কিন্তু কন্টেন্টগুলোর ভিতরে যদি আবার ছোট ছোট কন্টেন্ট থাকে তখন সেগুলো ফ্লেক্সের মতো আচরণ করবে। ভিতরে তো না, তাহলে সেগুলোর জন্য কি করতে হবে, আবার ওই যদি রিফ্লেক্স। হ্যাঁ, যদি আমরা সেগুলোর ক্ষেত্রে আবার ফ্লেক্স ব্যবহার করতে চাই, আবার করবো ফ্লেক্স, অসুবিধা নেই। যেমন ধরেন তারপরে ফ্লেক্স, তারপর চাইল্ডগুলো আপনার ফ্লেক্স করতে হবে। হ্যাঁ, যেমন ধরেন উপরের মেনু সেকশনটা ফার্স্ট অফ অল পুরো হেডারটাকে ধরে ফ্লেক্স করলাম, এক পাশে মেনু চলে আসলো, আর এক পাশে লিস্ট চলে আসলো, লিস্টটাকে ধরে আবার ফ্লেক্স করে দেন, তাহলে লিস্টের ভিতরে আইটেমগুলো আবার ফ্লেক্স হয়ে গেল, ক্লিয়ার? এরকম যতবার প্রয়োজন ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই। আমি মনে হয় এটাকে ভুল করে ফেলছি, পজিশন অ্যাবসলিউটের মতো। ফ্লেক্স নিয়ে আরেকটু পড়াশোনা করেন নিজেরা, ফ্লেক্স নিয়ে নিজেরা একটু পড়াশোনা করেন। ফ্লেক্সের ভিতরে কয়েকটা জিনিস আছে, যে ফ্লেক্স ডিরেকশন বলে একটা কথা আছে, ফ্লেক্স র্যাপ বলে একটা কথা আছে,
ঠিক আছে, ফ্লেক্স আইটেম বলে একটা কথা আছে, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম, এই ধরনের মেলা কিছু আছে ফ্লেক্সের ভেতরে। এগুলো নিয়ে ফ্লেক্স সেল বলে একটা কথা আছে, তারপরে আছে ফ্লেক্স ওয়ার্ডার। ফ্লেক্স র্যাপটা মনে দেখেছেন? হ্যাঁ, ফ্লেক্স র্যাপ কি দেখেছিলেন? ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স র্যাপে তো নো র্যাপ এবং র্যাপ দুটো আছে। এর ভিতরে এগুলো লাগে, সবই মোটামুটি লাগে কম বেশি। এগুলো দেখেন, স্যার ফ্লেক্স এ তো মানে প্রথম প্যারেন্টস গ্রুপের সাথে সাইডগুলো লাগা যায়, সেক্ষেত্রে নিচে নামানোর জন্য কি করতে হবে? নিচে নামানোর জন্য বলতে ফ্লেক্স দিলে তো পাশাপাশি চলে আসবে সব। স্যার কিন্তু আমি যে প্যারেন্টস এর ফ্লেক্স দিব, তাহলে চাইল্ডগুলো মানে প্যারেন্টস এর বর্ডারের সাথে লাগে যায়। তো প্যাডিং দিয়ে আপনি বর্ডার থেকে সরাই নেবেন, প্যারেন্টস কে প্যাডিং দিয়ে ভিতর থেকে সরে যাবে। এটাকে কি দেওয়া যায়, টেস্টি 1 দিয়ে দিলাম নাম, তো লম্বা নাম লিখতে ইচ্ছা করে না। সো ইমেজেস স্ল্যাশ দিয়ে দিলাম, আর এখানে বলে দিলাম ইমেজ। দেখি আসলো কিনা, সব ঠিকঠাক থাকলে চলে আসার কথা। হ্যাঁ, চলে আসছে। এরপরে যে কাজটা করব, ইমেজটা নিয়ে আসলাম, ইমেজের পরে এখানে আমি বলে দিতে পারি অ্যাবাউট, বা জাস্ট অ্যাবাউট করে দিলাম, মানে এই ইমেজ সম্পর্কে কিছু কথাবার্তা দিতে পারি। তো একটা ক্লাস নিলাম, রিলেটেড ক্লাস নেব। ইমেজের পরে হ্যাঁ, আমি এটাকে ফ্লেক্স করব, তাহলে ইমেজটা বামে চলে যাবে, আর এই পুরো ডিপটার ভিতরে যা কিছু আছে সবকিছু নিয়ে তার ডানে চলে আসবে। বুঝতে পারছি? এটাই ভাইয়া প্রশ্ন। এখানে ধরেন আমি S5 নামে একটা ডিপ নিলাম, S5 ট্যাগ নিলাম। এখানে কি করা যায়, কন্ট্রোল A, কন্ট্রোল C, কন্ট্রোল V, স্প্যান দিলাম একটা, কন্ট্রোল A, কন্ট্রোল C, কন্ট্রোল V। এরপরে কি আছে, এই যে কিছু ফন্টোসামের আইকন আছে, আইকনগুলো নিয়ে আসি। ফন্টোসাম, স্টার, তাই তো? FAS, তার মানে ফন্টোসাম সার্ভিস। এরপরে FA স্টার, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এগুলো তো আর ক্লিকেবল করার কোনো প্রয়োজন নাই, বসাই দিলাম, হয়ে গেল। দেখি স্টারগুলো ডানে চেপে আসবে, কারণ স্প্যানটাকে ডানে চলে আসার কথা লজিক্যালি, আমরা পরে ঠিক করতেছি। এরপরে অ্যাবাউটটা শেষ, অ্যাবাউটের পরে আমরা, অর্থাৎ এই আইএমজির ভিতরে টেস্টিমোনিয়াল আইটেম, তার ভিতরে আইএমজি, এই আইএমজি যখন শেষ হয়ে যাবে তার ভিতরে পরে তো আমার কন্টেন্ট আসবে, তাই তো? বুঝতে পারতেছেন? আইএমজি শেষ, তারপরে কন্টেন্ট, এই আইএমজি এরিয়া শেষ, তারপরে কন্টেন্ট। তো ধরেন কন্ট্রোল A, কন্ট্রোল C, একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতর নিয়ে আসি। আচ্ছা, এবার আমরা আমাদের মতো করে সিএসএস গুলো করে আসি। ফ্লেক্স ব্যবহার করা খুবই আরামদায়ক আর কি, একবার বুঝে ফেলতে পারলে আর ইচ্ছা করবে না আপনার এসে ফিরে আসতে। সাত নম্বর আইটেম হচ্ছে টেস্টিমোনিয়াল। আচ্ছা, টেস্টিমোনিয়ালের ভিতরে সরাসরি আমরা কাকে ধরবো, টেস্টিমোনিয়াল আইটেমটাকে ধরি।
এর আগে যে প্যারেন্টস গুলো এগুলো কোনো কিছুই আমার ধরার প্রয়োজন নেই। স্যার আমরা এই বারবার ফ্লেক্সের ক্ষেত্রে আমরা যদি ডাটা সিএসএস না করি পুরো ক্লাসটা আবার বসাই দিই পরের ক্লাসে সেটা বসাই দিই তাহলে সমস্যা ফ্লেক্সের জন্য হ্যাঁ করতে পারেন। মানে পুরো ক্লাসটা এটা আপনার অলরেডি বুটস্ট্র্যাপে করা আছে, যদি চান সেটা ব্যবহার করতে সেটাও করতে পারেন। বুটস্ট্র্যাপ অলরেডি করেও দেওয়া আছে। শুধু রো ক্লাসটা বসাই দিলেই তো স্যার ওটাই তো ফ্লেক্স। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা। রো ক্লাস বসানোর দরকার নেই, রো ক্লাসটা কনসেপ্ট একটু ভিন্ন। ডাটা ফ্লেক্সের জন্য কি আছে? ডি ফ্লেক্স, ডি হাইফেন ফ্লেক্স। আচ্ছা, এগুলো আমি বলছিলাম না যে আপনাদের বুটস্ট্র্যাপ নিয়ে একটু অ্যাডভান্স কিছু কাজ দেখাবানি আমি, তখন আমি এগুলো একটু বুঝাই দেবানি যে কেন আমরা রোটা ব্যবহার করব না। রো তো ফ্লেক্সের কাজ করে, ডি ফ্লেক্সের কাজ করে, কেন আমরা ব্যবহার করলাম না। এখানে স্ট্রাকচার সাজানোর বিষয়ে কিছু বিষয় আছে এখানে। ক্লিয়ার? এখানে আমরা সরাসরি প্যারেন্টস এর নামটা ধরলাম আর ডাইরেক্ট গিয়ে টেস্টিমোনিয়াল আইটেম ধরলাম, ভিতরে যা আছে কোনো কিছু আমরা ধরলাম না, কারণ এগুলো ব্যবহার করছে আমরা অন্য কাজের জন্য, দরকার নেই সেই অবস্থায় পড়ে থাকে। ক্লিয়ার? তারপরও ক্লাস নেম রেখে দিলাম যেন পরবর্তীকালে যদি কোনো স্টাইলিং করার প্রয়োজন হয় যেন করতে পারে। ঠিক আছে, এই ক্লাসগুলো আমরা ব্যবহার করব। যেমন ধরেন ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করছেন বা সিএমএস নিয়ে বিভিন্ন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে যারা কাজ করছেন, সেখানে দেখবেন তারা একটা অপশন রেখে দেয় যে কাস্টম সিএসএস করার একটা অপশন রেখে দেয়। ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছেন কেউ? করেননি না? যে এক জায়গায় একটা অপশন লিখে দেয়, সেখানে যদি কাস্টম কিছু সিএসএস লিখে ফেলেন তাহলে সেই কাস্টম সিএসএসটা এই আপনার থিমের ভিতরে অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন ধরে এখানে বললেন যে এই সমান কালার রেড, আপনার থিমের ভিতরে সব কালার রেড হয়ে যাবে। তো তাদের কথা মাথায় রেখে এখানে ক্লাসগুলো অ্যাপ্লাই দিয়ে রাখবেন যেন তাদের জন্য ট্যাগ ধরে কাজ করে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা কি ট্যাগ ধরে কাজ করে? আমি উদাহরণ দিলাম একটা সিএসএস লেখার উদাহরণ। সো তারা মনে করেন তার এই টিপটা ধরা লাগবে, যদি এখানে কোনো ক্লাস আমরা না দিয়ে রাখি সে তো ধরতে পারবে বাট এখানে ক্লাসটা অ্যাড করতে পারবে না। বুঝতে পারছি? তাদের জন্য সহযোগিতা হয়, এই জন্য আমরা ক্লাসগুলো দিয়ে আসতেছি, যে কোনো প্রয়োজনে তাদের জন্য চেঞ্জ করার প্রয়োজন হয় তারা যদি এই ক্লাসগুলো ধরে ধরে চেঞ্জ করতে পারে। ক্লিয়ার? এমন হওয়ার কোনো কারণ নাই যে আমি ক্লাস কেন নিলাম, আমি তো কোনো সিএসএস করিই নাই, খামোখা ক্লাস নিয়ে ফেলায় রাখলাম কি জন্য, এটা যেন মাথায় না আসে। ক্লিয়ার? করে রাখবো, আমি না করলাম আরেকজন করতে পারে সিএসএস। সো টেস্টিমোনিয়ালের ভিতরে এটাকে ধরি, সরি টেস্টিমোনিয়াল আইটেম, তার ভিতরে আইএমজি। আচ্ছা, আপনি বলছিলেন ইনলাইন করতে, ইনলাইন করি। এখানে করে দেন ডি ফ্লেক্স, সেভ করেন, রিলোড করেন, আসছে? ইজি কাজ, কোনো ব্যাপার না। এবার আমরা অন্য জিনিসপত্র ধরি। আইটেমের ভিতরে যে কি আছে, অ্যাবাউট, অ্যাবাউটের ভিতরে যে S5টা আছে, কন্ট্রোল টি 14, ওই যে উপরে যেগুলো দিয়েছিলাম তাই, আর কিছুই না। আচ্ছা, আমরা একটা কাজ করি, পুরোটার আগে ব্যাকগ্রাউন্ডটা ঠিক করে আসে, তাহলে আমরা কালার গুলোকে ধরে কাজ করতে পারবো। পুরোটার ব্যাকগ্রাউন্ডটা ঠিক করে আসি, ডুপ্লিকেট করি, জি জি, ব্যাকগ্রাউন্ড ইমেজ করবো, অসুবিধা নেই। ফার্স্ট অফ অল পজিশন রিলেটিভ, একটা ইমেজ আছে, দেখা যাচ্ছে না তাই তো, একটা ইমেজ আছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আপনাদের মাথায় আসার কথা ছিল, সেটা হচ্ছে যে এখানে দেখেন আমরা নানান সিএসএস লিখতেছি, প্রপার্টি লিখতেছি, কখনো আমরা পজিশনটা আগে লিখতেছি, কখনো পরে লিখতেছি, কখনো কালার আগে লিখতেছি, পরে লিখতেছি। এর কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে? জিজ্ঞেস করছিলেন না? উল্টোবেলা করলে কোনো অসুবিধা নেই এবং এটা স্ট্যান্ডার্ড রুলস এর ভিতরে খুব একটা পড়ে না, বাট তারপরও যারা ভালো ডিজাইনার তারা কিছু রুলস ফলো করে। আমি আজকে দেখাচ্ছি না, কারণ আজকে আমার এই ডিজাইনটা শেষ করি। বাকি এরকম একটা রুলস আছে, এটা মাথায় রাখেন, ডিজাইনটা শেষ হলে আমার একটু মনে করে যে, ঠিক আছে? তবে ওটা খুব মানে ফরজ ওয়াজিব কিছু না, ঠিক আছে? সুন্নাত মুস্তাহাবের পর্যায়ে, করলে করেন, না করলে কেউ ঠেকাবে না। ক্লিয়ার?
এমনকি আপনাকে রিজেক্টও দিবে না, ভয় নেই। আচ্ছা, দেন এখানে পজিশন রিলেটিভ করলাম। যেমন একটা আমি বললাম যে পজিশন রিলেটিভ আমার এখানে লাগবে, কারণ বিফোর আফটার ব্যবহার করতে হচ্ছে। আমি আগে পজিশন রিলেটিভ করলাম, আমার মাথায় আছে যে পজিশনটা আগে ব্যবহার করা ভালো, মানে এরকম কিছু রুলস আছে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে আসি। এখানে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ? হ্যাঁ, একটা ইমেজ দেওয়া আছে, ইমেজটা বোঝা যাচ্ছে না, এই যে ইমেজটা। ব্যাকগ্রাউন্ড ইমেজ মুছে বলে মুছে রাখতে হবে না। ডিজাইন মানে সুন্দর একটা ডিজাইন, পিএইচডিটা। আগেরটা এসে ঝামেলা করছে। আগেরটা ওগুলো দেখা যাচ্ছে ফ্রিতে নামানো তো বিভিন্ন সোর্স থেকে, আর ফ্রি জিনিস বুঝে নিত একটু এলোমেলো থাকবে। এটার নাম দিলাম টেস্টি বেজি, মানে টেস্টিমোনিয়ালের ব্যাকগ্রাউন্ড। ওকে, ডট ডট স্ল্যাশ ইমেজেস টেস্টি বেজি, তারপরে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, মুখস্থ কথা, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। দেখে আসে কিনা, আসবে তো অবশ্যই। এই যে এখানে প্রবলেম হয়ে গেছে। এই প্রবলেম যেন আমরা ফেস না করি সে কারণে আমরা এখানে একটা ডিপ নিয়ে নিয়েছিলাম, মনে আছে তো? কপি করে এই ডিপটা টেস্টিমোনিয়ালের পরে এই ডিপটাকে বসাই দিই, তাহলে এখান থেকে এই জায়গাটা বাদ দিয়ে এরপর থেকে শুরু হবে। ক্লিয়ার? এরপরে দেখেন, জুম করি, এখানে কিন্তু একটা প্যাডিং দেওয়া আছে, প্রায় 30 পিক্সেলের মতো প্যাডিং দেওয়া আছে। নিচেও কিন্তু একটা প্যাডিং দেওয়া আছে। এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু আপনার পজিশন অ্যাবসলিউট দিয়ে আনা, তার মানে এই জিনিস কিন্তু তার জায়গা দখল করেনি। ক্লিয়ার? তার মানে প্যাডিংটা এখান থেকে নিয়ে এই পর্যন্ত, বুঝাতে পারছি? উপরে 30, নিচে হচ্ছে প্রায় 80 পিক্সেল করে দিই। প্যাডিং টপ বা এক লাইনে লিখি, উপরে হচ্ছে 30 পিক্সেল, ডানে বামে 0, নিচে 80 পিক্সেল। চলে আসছে। এবার বিফোর বা আফটার যা আমাদের প্রয়োজন ব্যবহার করে নিয়ে আসি। এসটিএমএল নিয়ে আসবো, ফার্স্ট আমরা সিএসএস করে এবার এসটিএমএল নিয়ে আসবো। স্টাইলিং এর কাজটা সিএসএস করলে আমাদের বুঝতে সুবিধা হয়, করতে একটু কমফোর্ট ফিল হয়। ক্লিয়ার? বিফোর কন্টেন্ট আঁকা উইথ 100% হাইট 100%, তারপরে কি ব্যাকগ্রাউন্ড কালার 60%, তাই তো? এই কাজগুলো স্যার পেয়ে দিবেন। কি করার? কি করতে? আচ্ছা, এটাকে কমন করে ফেলা যায়, একভাবে এটা কমন করে ফেলা যায়। এই ক্লাসটা, এই যে কাজগুলো করতেছে এটা কমন করে ফেলা যায়। একটা ক্লাস ইউজ করে কমন করে দেব, কমন করে দিচ্ছে। দেখেন, টপ থেকে 0, লেফট থেকে 0, জেড ইন্ডেক্স -1, এই তো। আর এখানে করার প্রয়োজন ছিল আমার জেড ইন্ডেক্স 1। ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা সেটা কমন করতে হবে। কোনটা কমন মানে এই ওভারলেটা কমন, বিফোর আফটার মাধ্যমে যে ওভারলেট এটা কমন করে ফেলবো। দেখেন কিভাবে করি। আচ্ছা, পজিশন অ্যাবসলিউট তো করিনি, পজিশন অ্যাবসলিউট। একটা ক্লাস নাম দিলে ওটা ধরে দিয়ে দিবেন। ওকে, সো এটা একটা কাজ করি, এটার টোটালটার আমি নাম করে দিলাম ডট ওভারলে। ওভারলে নামে একটা ক্লাস অলরেডি আছে, সো আমি এখানে করে দিলাম কাস্টম ওভারলে। প্রবলেম? এখন এই কাস্টম ওভারলে ক্লাসটাকে আমি বসাই দিলাম
এই যার সাথে আমি ওভারলে করবো তার সাথে বসাই দিলাম কাস্টম ওভারলে। ক্লিয়ার? সে এত বড় নাম যদি কষ্ট হয়ে যায় শুধু সি ওভারলে করে দেন, সে বুঝে নেবে। কারণ যে ডেভেলপার তার এতটুকু মাথা আছে যে সি মানে কাস্টম। তাহলে দেখি পাই কিনা এবার। পাইছে? তার মানে এটা আমরা কমন ব্যবহার করতে পারতেছি। মনে রাখবেন যে যেখানে যার সাথে কাস্টম ওভারলে দিচ্ছেন তাকে অবশ্যই কিন্তু জেড ওয়ান থাকা চাই। পজিশন রিলেটিভ জেড ওয়ান, বাকিটা সে নিয়ে নেবে। কাট করেন, পেস্ট করে দেন। খুব বেসিক কাজ। এরপরে আমরা যেটা করতে পারি, এখানে আমি বলে দিই সবকিছুর কালার সাদা, সবকিছুর কালার হচ্ছে সাদা। ওকে, যেহেতু কোনো পিটা পাবে না, কারণ পিটাকে আমরা কমন সিএসএস একটা কালার দিয়ে আসছি, এই জন্য পিটা পাচ্ছে না। ওকে, আমরা অন্যভাবে করে দিতে পারবো। যদি আমরা চাই এখানে ধরে করে দিতে কালার হোয়াইট, সেটাও করতে পারি। বুটস্ট্র্যাপে কালার হোয়াইট নামে ক্লাস দেওয়া আছে, যেমন করে দিই ক্লাস কালার হোয়াইট, না সরি টেক্সট হোয়াইট, টেক্সট হোয়াইট, টেক্সট হোয়াইট। আপনাদেরকে সিএসএস এর এক্সাম চলে গেছে? সিএসএস এর এক্সাম হয়েছে আপনাদের? সিএসএস এক্সামের ভিতরে একটা, হ্যাঁ এইচটিএমএল আর সিএসএস এর একটা প্রশ্ন আসছিল না, ব্যাকগ্রাউন্ড কালার এবং কালার টেক্সট কালার চেঞ্জ করার জন্য কি খেয়াল করছেন? টেক্সট কালারের জন্য তারা দিয়েছে কি টেক্সট হোয়াইট, তার মানে শুধু কালার হোয়াইট। আর ব্যাকগ্রাউন্ডের জন্য বিজি হোয়াইট বলতো তারা, মানে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। এখানে আমি টেক্সট কনভার্ট করতেছি, হ্যাঁ আমি আবার আরেক সেকশনে করলাম অন্যভাবে, এতে কোনো প্রবলেম হবে না? কোনো প্রবলেম নেই, যেখানে আমরা যে ক্লাসের ইচ্ছা আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে ক্লাসের ফ্যাসিলিটি। যদি আইডি থাকতো তাহলে প্রবলেম হতো, যেহেতু ক্লাস কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এরপরে আর কি কাজ করার? এখানে মনে হয় আমি নিয়ে রাখছি, এটাকে নেই, ওপেন করে রাখি। ফার্স্ট অফ অল এখানে S5 এর স্টাইলটা দিয়ে আসি। এই যে এখানে যে স্টাইলটা ছিল এরকম কিছু স্টাইল ছিল, এখানে দিয়ে আসি। কালারটা আমার প্রয়োজন নেই। আর এখানে সম্ভবত আপার কেস, আসছে তাই না? টোটাল যে অ্যাবাউটটা, টোটাল অ্যাবাউটটাকে ধরে এই যে এখানে দেখেন অ্যাবাউটটার কিছু প্যাডিং লেফট করে দিই বা মার্জিন লেফট করে দিই। ML মার্জিন লেফট 1 থেকে 5 পর্যন্ত ব্যবহার করতে পারেন। এগুলো মানে হচ্ছে REM। সো REM কি এটা পরে বুঝাবো, বাট একটা ইউনিট, এতটুকু মাথায় রাখেন, একটা ইউনিট। REM আর EM এর ইউনিটটা হচ্ছে নিজের মতো তৈরি করে দেওয়া যায়। ঠিক আছে, যেমন আপনি এক জায়গায় কমনলি সেট করে রাখবেন যে 1 REM সমান 14 পিক্সেল, তাহলে এখানে যদি দেন মার্জিন লেফট 1 REM 14 পিক্সেল পাবে। যদি দেন মার্জিন লেফট 2 REM তাহলে 14 তো 28 পিক্সেল পাবে। নরমাল কত দেওয়া থাকে? নরমালি দেওয়া থাকে 14 পিক্সেল। এক REM, এক REM 14 পিক্সেল দেওয়া থাকে। ক্লিয়ার? EM REM সেম টু সেম, কোনো ডিফারেন্স নেই। তবে সাধারণত EM থেকে REM টা বেশি ব্যবহার করে, এটা স্ট্যান্ডার্ড। আর EM এর ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, EM যদি ব্যবহার করেন তো অনেক ক্ষেত্রে আপনার ইউনিট বলে দেওয়া লাগে না। যেমন CSS আমরা জানতাম না যে CSS মাল্টিপল ইউনিট নিয়ে কাজ করে, সেখানে ইউনিটটা বলে দেওয়া লাগে। যদি আপনি কোনো ইউনিট বলে না দেন তাহলে ধরে নেওয়া হবে যে কেমন যেন আপনি একটা EM সেট আপ করে রাখছেন, সেই EM-টা পাবে। যেমন মনে আছে পিকে আমি 1.8 দিয়েছিলাম, কোনো কিছুই বলি নেই, তার মানে সে ধরে নিয়েছে 1.8 EM বা REM ওর মতো ধরে নেয়। যেটা সেট করে কোনটা? CSS এর ভিতরে সেট করে, একদম HTML এবং বডির সাথে সেট করে। ওটা পরে দেখাবো, ওটা সেট আপ করার কিছু রুলস আছে, পরে দেখাবো। আচ্ছা, সো এখানে অনেক কিছু করে ফেললাম, ডুপ্লিকেট করি। আর এখানে EM এবং REM টা কেউ চেঞ্জ করবেন না, ঠিক আছে?
কারণ কি বুটস্ট্র্যাপ ওইগুলোকে ডিফল্ট ভাবে একটা সাইজ ধরে তারা রেসপন্সিভ সবকিছু করে রেখে দিয়েছে। তো আপনি যদি ব্যবহার করেন তা মনে করবেন যে আপনার রেসপন্সিভ সহ সবকিছু ওকে হয়ে গেল। আর যদি নিজের মতো করতে যান তাহলে আপনার অনেক কোড করে সেটাকে রেসপন্সিভ করতে হবে, বেশ ঝামেলা করতে হবে, এজন্য ওদিকে হাত দেওয়ার প্রয়োজন নেই। H5 এর পরে ছিল কি স্প্যান। স্প্যানের ভিতরে কি আছে দেখে আসি। সবই এক, ফন্ট সাইজ একটু আমরা কম। যদি বুটস্ট্র্যাপ ইউজ করি তাহলে আমাদের সিএসএস যদি আমরা এক নাও দিই তাও ইএন হিসেবে ধরে নেবে, হ্যাঁ ধরে নেবে, নাকি শুধু আমার এইচটিএমএল দেওয়া হবে? কোনো জায়গা দিতে হবে না। এই দেখেন সিএসএস এ করা আছে কই, মানে যেমন এই যে ফন্ট সাইজ 14 পিক্সেল আছে, সেই 14 পিক্সেলের জায়গায় শুধু 14 লিখে দিই, তাহলে ওটা 14 ইএম হিসেবে ধরবে, 14 EM হিসেবে ধরবে। এখানে আচ্ছা, এখানে আবার আচ্ছা আর EM এর বিষয়টা একটু মাথা থেকে ঝেড়ে ফেলেন, পরে দেখাবো, অসুবিধা নেই। এই যে 1 REM দিয়েছে, 1 REM বুটস্ট্র্যাপের স্টাইলটা সব দেখবেন REM এবং EM দিয়ে স্টাইল করা তারা। আচ্ছা, আপনি যদি এখানে REM এবং EM এর কোনো ইউনিট বলে নাও দেন তাও সমস্যা নেই। কেন সমস্যা নেই? প্রত্যেকটা ব্রাউজারে EM এবং REM সেটআপ করা থাকে, পৃথিবীর সব ব্রাউজারে ডিফল্ট ভাবে একটা সেটআপ করে দেওয়া থাকে। এখানে যদি বলে দেন 1 REM, তার মানে ধরেন মোবাইলে দেওয়া আছে 1 REM সমান 5 পিক্সেল, তারা মনে করছে 1 REM 5 পিক্সেল দিয়ে তাদের স্ট্যান্ডার্ডটা থাকবে, রেশিও হবে, সেখানে কিন্তু সুন্দরভাবে সেটআপ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? যদি সেটআপ করে নাও দেন তাও কোনো প্রবলেম নেই। আচ্ছা, সো কোন পর্যন্ত আসছি? এই পর্যন্ত চলে আসছেন। স্প্যান ট্যাবটা নিয়ে একটু কাজ করতে হবে। ফন্ট সাইজটা একটু কমাই দিই, 12 পিক্সেল করে দিলাম, অত হিসাব করলাম না, ক্যাপিটালাইজ করে দিলাম, 500 থাকলো, যা আছে তাই থাকলো, সেভ করি। স্টার গুলোকে নিচে নামাই দেওয়া উচিত। আচ্ছা 12 না দিয়ে 14 দিই, আর এখানে করে দিলাম ডিসপ্লে ব্লক। ঠিক আছে, মার্জিন লেফটটা মনে হয় আরেকটু বাড়াইলে সুন্দর লাগবে। এই যে মার্জিন লেফট 1 করছি, আমি করে দিলাম 3, 5 পর্যন্ত নেওয়া যায়। ঠিক আছে, হ্যাঁ স্টার গুলোকে ধরে একটু স্টাইল করি, ডুপ্লিকেট করি, স্প্যানের জায়গা হবে I। ফন্ট সাইজটা ধরেন আমি করে দিলাম 16 পিক্সেল, আর জাস্ট কালারটা থিমে নিজে ডিফল্ট কালারটা কাট করে ফেললাম, অসুবিধা নেই। কালার হ্যাশ এটা সেভ করি। ঠিক আছে, বাকি স্টাইল নিজেরা করে নিয়ে আমি আর করতে যাচ্ছিলাম। এটাও মনে হয় আর ধরা লাগবে না, যা আছে সেটাই মোটামুটি চলে, তাই তো? ওভারলেটা একটু কম হয়ে গেছে, যা আছে তাই দিয়ে আমরা খুশি। হ্যাঁ আচ্ছা, অসুবিধা নেই, এটা চলে, একেবারে খারাপ না। এখানে আমরা করছিলাম কই, এই যে কল এলজি 6, এই কল এলজি 6টাকে ডুপ্লিকেট করি, দুটো করলাম, চলে আসছে, দুটো চলে আসছে। এখানে আবার স্লাইডার ব্যবহার করতে হবে। স্লাইডার ব্যবহার করার জন্য এই যে বলছিলাম একটু সতর্কতা অবলম্বন করতে হয় এক্ষেত্রে, যেন মার্জিন প্রেজেন্ট ঠিকঠাক মতো থাকে। এই যে রোটা, রোর সাথে আমরা করে দিলাম টেস্টি স্লাইডার। কনসোলে যাই, ডুপ্লিকেট করি, যে কোনো ইচ্ছা মতো একটা নাম নিয়ে সেই নামটা শুধু সেখানে বসাই দিতে। হ্যাঁ আর ওই সিরিয়ালটা মেইনটেইন রাখতে হবে, মানে ওই ডিবের সিরিয়ালটা বলতে ডিবের ওই যে মানে HTML এর যে এইটা, HTML এর যে ধাপগুলো আছে, ধাপগুলো ঠিক রাখতে হবে। ডিবের ওই যে মানে প্যারাগ্রাফ থাকবে একটা, তার ভিতরে চার্ট, হ্যাঁ এটা থাকতে হবে। ও এটাকে ধরে নেবে সে মানে প্যারেন্টস, আর ভিতরে যে আইটেম যে করা থাকবে সে কটাকে সে স্লাইড আইটেম হিসেবে ধরে নেবে। এখানে যদি ভুলে বলে যদি আমরা এখানে আরেকটা ডিপ রাখি, সেটাকে ওটা স্লাইড হিসেবে ধরে নেবে, ফাঁকা স্লাইডার চলবে।
ক্লিয়ার? সো এখানে আমরা কি স্ট্রাকচারটা মেইনটেইন করতে হবে। হ্যাঁ সবটা মেইনটেইন করতে হবে। স্লাইডে শো হবে কয়টা? দুইটা। স্লাইডে রেসপন্স মানে একটাই হলো অটো পেলে ট্রু ফলস যা ইচ্ছা দিয়ে দেন। ডটস কি থাকবে? হ্যাঁ থাকবে আছে, ডটস আছে। অ্যারোস প্রয়োজন নেই। সেভ করি, আসবে না। ডলার ঠিক আছে। ডটস আসছে কিন্তু স্লাইড হচ্ছে না, কারণ হচ্ছে আইটেমে দুইটা, স্লাইডে দুইটা, আইটেমও দুইটা, স্লাইডও দুইটা, তো কি করে আসবে? এইবার আসছে। এটাকে ধরে আবার ইনস্টল করে ফেলি। তো ওইটা রেজিস্টার করা ছিল না, ওইটা যদি ক্লাসটা পাওয়া যাবে। তাও তো ভালো কথা বলছেন। এটা এই তো ইনস্পেক্ট করি, কোথায় করা আছে? 172 নম্বর লাইনে, style.css এর 172 নম্বর লাইনে। ঠিক আছে, এখান থেকে লাইনটা নিয়ে নিলাম, এখান থেকে এখন খুঁজে বের করি 172। এই যে এখান থেকে শুরু, তাই না? এই যে এখান থেকে শুরু, কপি করি, এই যে পর্যন্ত। এখানে শুধু সেকশনের নামটা বলে দিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা সব জায়গায় সামনে লিখে দিই। কপি না করে ওই ক্লাসের নামটা এর কাছে ধরে দিলে তো পেয়ে যাবে। হ্যাঁ ওখানে তো আমাদের সিএসএস করা ছিল ক্লাস নাম দিয়ে। কেন করবো? এখানে আমার সেকশনের নাম দিছে, এখানে কি এক সেকশনে দুইটা সেকশনের নাম দেওয়া কি লজিক্যাল? এত করা যাবে না। করতে হবে। এটার পুরোটা নাম চেঞ্জ করে দিতে হবে, সেই নামটা দিয়ে দিতে হবে। এই টেস্টিমোনিয়াল মানে কি? আমার এই মেইন যে প্যারেন্টস এর ভিতরে যে স্লাইডারটা হবে, হ্যাঁ আইটেম সংখ্যাটা আছে এই যে এখানে চলে আসছে। টপ থেকে একটু এবার আমরা আমাদের মতো করে জি জি হ্যাঁ নামবে, নামবে, অবশ্যই নামবে, কেন নামবে না? লেফট থেকে একটু এই যে লেফট, এই বটন থেকে। আচ্ছা এখানে নেক্সট পিরিয়ড কেন নিচ্ছি আমি? ব্যবহৃত করিনি। হ্যাঁ বাটন কি নেই। বটন থেকে 30 না দিয়ে আমি করে দিলাম -30 পিক্সেল। উপরে অথবা আমি একটা কাজ করি, বটন না দিয়ে টপ ব্যবহার করি, টপ থেকে 100%। ঠিক আছে, আরো নিচে নামাবেন, মার্জিন টপ করে দেন 30 পিক্সেল। কতভাবে করা যায়, ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি এটা পারবেন নিজেরা করতে? খুব ইজি, কোনো কঠিন কাজ না এখানেও। এই কোনো মুভমেন্ট আছে না কোনো কিছুই নেই। দেখে আসি আছে কিনা। সহজ আছে, স্যার ওভার আছে। নাই, হোভার আছে, হোভারটা আমার করবো সেটা। চলেন করে ফেলি। চেঞ্জ আছে কিন্তু কালারটা হোভার করবে। একটু ই আছে মেম্বারশিপ, এটার নাম দিলাম আমি মেম্বারশিপ। সার্ভিস স্টার্ট, কন্ট্রোল ডি এন। আজকে শেষ করে দিলাম। দেখি কত দূর যাওয়া যায়। না আজকে শেষ করা যাবে না। রোর ভিতরে কল এলজি কত হবে? কল এলজি 4, তারপর হচ্ছে আইটেম 3টা আছে, 4 হবে। বলে দিলাম মেম্বার আইটেম, ক্লিয়ার? এবার দেখি এর ভিতরে কি কি নেওয়া যায়। উপরের যে সেকশনটা এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, আর নিচেরটা আলাদা, তাই তো? উপরের জন্য আমরা কি নিতে পারি? একটা S4 বা S5 তো নিতে পারি, তাই না? সো জাস্ট আমি একটা S4 নিলাম,
কি লেখা আছে? রেগুলার মেম্বারশিপ। কপি করে নিয়ে যাই এখান থেকে, লেখার কষ্ট করার দরকার নেই। তিনটা হলো না? এতটুকুর জন্য একটা, এতটুকুর জন্য একটা, এই টোটাল কাজের জন্য একটা, নিচের জন্য একটা, চারটা। ও আচ্ছা, এটা বলছেন যে তিনটা কলেজে 4 বা 3 নিলাম কেন? হ্যাঁ, আমার উপরে মানে বলবো হুজুর লাভ হচ্ছে না, হুজুরকে একটা করতে পারি না? ও আচ্ছা, এটাকে একটা, এটাকে একটা, হ্যাঁ, হ্যাঁ, ডিজিটাল একটা করতে পারি না? কিভাবে করবেন? ডিপ তো আলাদা রাখতে হবে, সিএসএস অ্যাড করা যেতে পারে। সিএসএস আমরা প্রয়োজনে অ্যাড করতে পারছি, ডিপ কিভাবে অ্যাড করবেন? এটাকে এটাকে এক ডিবের ভিতরে রাখবেন আর এই মাঝখানে গুলোকে আলাদা ডিবের মধ্যে রাখবেন, এরকম? এটা কি পসিবল? ও পুরো ব্যাকগ্রাউন্ড না, ওটা না করাটা বেটার, করা যায়, ওটা একটু কঠিন হয়ে যাবে, ওটা আরো কঠিন হয়ে যাবে। ধীরে ধীরে আমরা অল্প অল্প করে করে আগাই, এটা আরো সহজ হবে। তারপরে আবার ওটা করাটা ঠিকও হবে না, কারণ কি সে চাইতে পারে যে আমি উপরে সেকশন এক কালার দেবো, নিচের সেকশন আর কালার দেবো, তখন কি হবে? তখন তো পুরো তার স্ট্রাকচার চেঞ্জ করে কাজ করতে হবে, দরকার নেই। ফটোশপ এক্সপার্ট ভালো, একদিকে নলেজ থাকবে, দেখবেন যে অনেক আইডিয়া নতুন নতুন তৈরি হয়, অনেক কিছু মাথায় ঢোকে। এরপরে আমরা এটার জন্য, ঠিক আছে আমরা না অনেক বলছেন না, এটার জন্য কি হবে, কিভাবে নিব বলেন? ডিপ ছাড়া করা যাবে না, মানে ওই জাতীয় কিছু তো নিতেই হবে, যেটা এটা কন্টেন্টটা আসলে দিতেই হবে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এবং ব্যাকগ্রাউন্ড কালার আছে, ওভারলে। আপনি টাকা দেন, দেখেন ইমেজ কই আপনি ওইদিকে আপনি এডিটে কাজ কোনোভাবে দেখাচ্ছে না রে? আমি না দেখলে বলবো কেন করব? আচ্ছা, আমি একটু কষ্ট করে দেখাই দিচ্ছি আপনাদের, ভয় নেই। নাটক আমি কেন বলবো কি করবো? এবার বোঝা যায়? এখানে ডিপ নিয়ে করাটা বেটার হবে, তাই না? এটা ডিজিটাল আর কিছু না, না ওটা ল্যাপটপে দেখাবে, আমার কিছু নেই। প্রজেক্টরে কালির কারণে দেখা যাচ্ছে না, ঠিক আছে। আধা ঘন্টা আছে সময় না, দেখি কত দূর আগানো যায়। এটা কি বললাম যে মেম্বার 1, এটা করতে বেশি সময় লাগে না, আমি দেখায় করাচ্ছি তো এই জন্য সময় লাগতেছে, বাট নিজেরা যখন করতে যাবেন এক্সপার্ট হয়ে গেলে পুরো ডিজাইন করতে আপনার একদিনে করে উঠে যাওয়া যায়, কোনো ব্যাপার না, খুব বেশি কঠিন না। জি ম্যাম, সবার জন্য, আমার জন্য না, সবার জন্য। এখানে নাম দিলাম আমি সাপোজ প্রাইস। ভিতরে কন্টেন্ট না কিভাবে নেব? ভিতরে কন্টেন্ট তো দেখা যাচ্ছে, কি কি নেব এখানে, কি কি নিতে পারি আমি? ওই ওভারলেটা ওটা টিকের মধ্যে নিতে হবে, স্প্যান আর তার মধ্যে স্প্যান, তারপর আইকন। আচ্ছা আপনার টেন হচ্ছে এক ফন্ট সাইজ আর নাম হচ্ছে আরেক ফন্ট সাইজ। দেখেন আমি কিভাবে করি। আমি একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে নিলাম, জাস্ট মানটাকে একটা স্প্যানের ভিতরে ঢুকাই দিলাম, কোনো প্রবলেম? ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, চলে আসছে। আমরা মনে হয় সেকশন হেডিংটা নিতে ভুলে গেছি, কিছু ইনফরমেশন আমাদের মিসিং আছে। প্রথম হচ্ছে সেকশনের মার্জিনটা দিয়ে আসি। কোনটা? কোনো ভয়ের কোনো কারণ নেই, ভয় পাবেন না, ভয়ের কোনো বিষয় না। আচ্ছা, দুইটা চলে আসছে। এরপরে প্রাইসের নিচে আছে আমাদের এগুলোকে কি বলা যেতে পারে?
এগুলোকে কি নাম দেওয়া যেতে পারে এই সেকশনটা বলেন? এদিকে 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 পর্যাপ্ত সময় পাবেন গল্প করার। এদিকে এখন ইনফরমেশন বা এখানে আইটেম লিস্ট নাম দিতে পারি, আইটেম লিস্ট। ইউএল এরিয়া নিতে পারি। অ্যাঙ্কর ট্যাগ প্রয়োজন আছে? প্রয়োজন নেই। এখান থেকে কপি করি, সবগুলো আলাদা কপি করতে হবে। লাইন হেড বেশি দেওয়া মানে এটা করবো আমরা যেভাবে হোক করে ফেলবো, অসুবিধা কোথায়? ডুপ্লিকেট করলাম, আপনারা লিস্ট ছাড়া যারা করতেছেন প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে করতে পারেন, বাট লজিক্যালি কিন্তু লিস্টই আসার কথা এখানে। প্রথমে স্যার মাথায় আসলো না, এখন দেখতে বুঝতে পেরেছি। এরপরে গুলো কি আছে? ফাঁকা। সেভ করে রিলোড করি, আসছে। এরপরে দেখি কি করা যায়। এটা কি জয়েন নাও, এটা কি অফকোর্স অ্যাঙ্কর ট্যাগ। তাহলে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আসি। এই আইটেম লিস্ট যেখানে শেষ তার নিচে ফাঁকা একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম। যদি চান যে ডিপ নিয়ে করবেন করেন, কোনো অসুবিধা নেই। জয়েন নাও, সেভ করি। মোটামুটি HTML আমার আনা শেষ। CSS শুরু করে দিই এবার। এই স্টিভেন আনতে পারলে সঠিকভাবে HTML টার ভিতরে অনেক কিছু ডিপেন্ড করে। সেভ করলাম এটা। আচ্ছা, মেম্বারশিপ। মেম্বারশিপের ভিতরে আমরা সরাসরি চলে যাই মেম্বার আইটেমের ভিতরে। ডট মেম্বার আইটেম। আচ্ছা, টেক্সট অ্যালাইন সেন্টার চলে আসলো। এরপরে এক একটা করে আমার ডিজাইন করি। ফার্স্ট অফ অল আছে কি H4 ইনফরমেশন গুলো নিয়ে আসি। সিরিয়াল রাখবেন। অসওয়াদ বোল্ড, তার মানে 700। কন্ট্রোল টি, 16 পিক্সেল, কালার দেওয়া আছে এটা, আর বাকি ইনফরমেশন তো আমরা বুঝতেছি দেখি। কালার দাও, কালারটা আগে রাখি। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফন্ট সাইজ আছে কত? 16 পিক্সেল। আর ইনফরমেশনটা এখান থেকে নিয়ে আসি। এই যে সেভ করি। ফন্ট ওয়েটার চেঞ্জ হবে। ফন্ট ওয়েট হ্যাঁ চেঞ্জ হবে। 700। এখানে মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, একটু বড় করে দিই। এটা কিন্তু একটু বড় করে দিই। আচ্ছা, একটা জিনিস আছে লেটার স্পেসিং বলে একটা কথা আছে, যদিও এখানে লাগবে বলে প্রয়োজন না, আমি দেখাই দিই। লেটার স্পেসিং মানে প্রত্যেকটা অক্ষরের ভিতরে কতটুকু ফাঁকা থাকবে, এটা অনেক সময় লাগে। ফন্ট ওয়েট ইউজ করার পরে গাইড আছে এটা লেটার স্পেসিং দিয়ে লেটার স্পেসিং হল অক্ষরের ভিতরে ভিতরে লেফট রাইটে যে জায়গাটা থাকবে। আরেকটা হচ্ছে লাইন হাইট, আরেকটা আছে ওয়ার্ড স্পেসিং, একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডের ভিতরে কতটুকু জায়গা থাকবে। লেটার স্পেসিং করলাম 0.5 পিক্সেল, দেখবেন একটু ফাঁকা হয়েছে, দেখতে একটু ভালো লাগে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া আছে। এই রেগুলার মেম্বারশিপ এই সেকশনে তো পুরোটাই মানে কার্সর কাজ করবে, মাউস কাজ করবে, মানে কি কালার মানে মাউস কাজ করা শর্ত না, হোভার করা শর্ত। এই যে পুরোটা ব্যবহার করবে। হোভার করা শর্ত, হোভার আমি পুরোটাকে দূর করে দেবো। টিম আইটেমকে ধরে হ্যাঁ, টিম আইটেমকে ধরে হোভার করে দেবো। হ্যাঁ স্যার, প্যারেন্টসকে হোভার করবো, ভেতরে চাইল্ডে পরিবর্তন হবে, বাস হয়ে গেল। বাটনটাই ক্লিক আছে। সো H4 এর ভিতরে কি আছে? ব্যাকগ্রাউন্ড।
নাম বলতে জয়েন নাম থেকে ক্লিক করলে আচ্ছা আসছে তাই না? তো এইখানে আমাদের একটু প্যাডিং দেওয়া উচিত, 20 পিক্সেল করে দিলাম। প্যাডিং লেফট রাইট দেওয়ার প্রয়োজন আছে? এটা এমনি জায়গা দখল করে রাখছে। উপরে নিচে করে দিলাম আমি 20 পিক্সেল, ডানে বামে 0। খুব ইজি, কোনো কষ্ট না। এটার কাজ শেষ। এরপরে আমরা চলে আসি, একটা করে কাজ করবেন, তাহলে দেখবেন যে কাজটা আগাবে তাড়াতাড়ি এবং বুঝতে অনেক সুবিধা হবে। প্রাইসটা ধরেন ডট প্রাইস, এখানে কি আছে? ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে একটা, তাই না? ডট ডট স্ল্যাশ ইমেজেস কি করছিলাম আমি? টেস্টি না, এটা মেম্বার 1 বলে করছিলাম সম্ভবত। এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন, সেন্টার। ব্যাকগ্রাউন্ডের আরো অনেক কিছু আছে দেখবেন। ব্যাকগ্রাউন্ড ক্লিপ বলে একটা কথা আছে, এটাও মাঝে মাঝে লাগে, বাট খুবই কম লাগে, খুবই কম। 100টার ভিতরে হয়তো 1-2টা রাখতে পারে। এটা হচ্ছে, এটাও আমি দেখাবানি, মনে করে যে এটা কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার কি ইমেজটা মানে মাঝখান দিয়ে শুরু করবে? কোনটা ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ হ্যাঁ, ইমেজটা একটা মাঝখানে চলে আসবে, মাঝখানে চলে হবে। আর ব্যাকগ্রাউন্ড ক্লিপ না, ওটা হচ্ছে ধরেন আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছেন, সে ব্যাকগ্রাউন্ডের উপরে একটা লেখা নিয়ে আসছেন, আপনি চাচ্ছেন যে ওই লেখাটার ব্যাকগ্রাউন্ড হবে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, লেখাটার কালার হবে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, সহজে বোঝেন। ও আচ্ছা, লেখাটার কালার হবে। হ্যাঁ, মানে আমরা যদি বোল্ড করি তাহলে ইমেজটা বেশি দেখা যাবে। হ্যাঁ, ইমেজটা বেশি দেখা যাবে। সাইজ বড় করলে ইমেজটা বেশি দেখা যাবে। সাইজ চিকন করে দিলে ইমেজটা অতটুকু দেখা যাবে। মনে হবে কেমন জানি ইমেজের কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মানে লেখার কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ। সেটা যারা ফটোশপ নিয়ে ভাই কাজ করছেন জানেন, ক্লিপিং দিয়ে করতে হয়, ক্লিপিং মাস্ক দিয়ে করতে হয়, তাই না? এই ক্লিপিং মাস্ক হচ্ছে ব্যাকগ্রাউন্ড ক্লিপ। ব্যাকগ্রাউন্ডের ইমেজটাকে টেক্সটের সাথে মাস্কিং করে দেবে। আপনি তো দেখাইছিলেন ব্যাকগ্রাউন্ড ক্লিপিং। না, এখন দেখাইনি। এটা আমাকে মনে করে দিবেন, আমি যখন অ্যাডভান্স কাজ দেখাবো, একটা ক্লাসের ভিতরে আমি কিছু জিনিস দেখাবো আপনাদেরকে। সেখানে দেখাবো কিভাবে মানে 3D করা হয়, অ্যানিমেশন তৈরি করা হয়, ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু কাজ দেখাবো। এরপরে একটা জিনিস দেখেন না আপনারা, সেটা হচ্ছে টেক্সটকে কি করে এরকম বাঁকা করে উপর থেকে নিচের দিকে লেখা আসবে, বুঝেন নাই? লেখাটা এরকম লেখাটা এখানে মনে করেন উল্টা ভাবে এন আসবে, তারপরে এভাবে লেখা, নিচের থেকে উপরের দিকে লেখা, উপর থেকে নিচের দিকে লেখা, আছে না এরকম? বুঝেন নাই? আপনি একটা ধরেন S1 ট্যাবকে রোটেট করে দিলেন 90 ডিগ্রি, তখন কি হলো? নিচের থেকে উপর দিকে গেল না? এটা নরমালি একটা লেখা কিভাবে করে। এরপরে মনে করেন যে আপনি একটা লেখা লিখছেন ওয়েলকাম, উপরে আসবে W, তারপরে আসবে E, নিচে আসবে E, তারপরে আসবে L, তারপরে আসবে C, এভাবে আসবে। এটা খুব কম লাগে, লাগে না বললেই চলে, তারপরও আমরা শিখে রাখবো। এবারে লাইতে করবেন কিভাবে পারবেন বলেন? আপনি লিখলেন ওয়েলকাম, ঠিক আছে, আর আমি ওয়েলকামটা উঠাই দিয়ে আমি লিখবো স্বাগতম। এবার আমি কি ওয়েলকামের ভিতরে যে CSS HTML চেঞ্জ করবো বলেন? আচ্ছা, এই ধরনের কিছু কাজ আমার মাথায় আছে, দেখাবো। একটা লেখার পিছনে কি করে আপনি ভিডিও বানাবেন। লেখার কালার হচ্ছে ইমেজ, আপনি ওই শুরুই দিয়ে বলতেছেন আমি দেখাবো আমাদের কিন্তু কিছু মনে নেই, কোনটা কোনটা দেখাবো। খাতা লেখেন না কেন? খাতা লেখেন না কেন? খাতায় লিখে ফেলবেন, সমস্যা কোথায়? সেই প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে আমার আসার কথা ছিল, কিন্তু আমার প্রশ্নগুলো করে কেউ দেখানো লাগতেছে। আপনারা কি ওয়েবসাইট ঘাটেন না? বলছিলাম না যে একটা সময় যখন আসবে তখন আপনারা ঘাটবেন, ঘেটে ঘেটে দেখবেন যে এই ডিজাইনটা কি করে করে, এই ডিজাইন কি করে করে, এগুলো খুঁজে বের করেন। আপনারা যা শিখছেন এটা দিয়ে থিম ফরেস্টের 80% কাজ করে ফেলতে পারবেন, কোনো ব্যাপার না। কেন অনস্ট্যান্ডার্ড হবে? স্ট্যান্ডার্ড ওয়েতেই হবে।
স্ট্যান্ডার্ড হয়ে যায় মার্কআপের লজিক তো আমি বুঝাই দিয়েছি কিভাবে কিভাবে সিরিয়াল করতে হয়, কিভাবে কি করতে হয় না হয়, ঠিক আছে। আর আমি যেভাবে বলছি হুবহু যে এভাবেই করবেন তাও না, দেখবেন থিমগুলোর HTML গুলো দেখবেন ম্যাক্সিমামই আমি যেভাবে করছি না এভাবে তারা সাজাইছে। তবে অনেকে দেখবেন যে একটু তাদের মতো করে নিজের মতো করে সুন্দর করে সাজাইছে, ওগুলো ঘাটতে হয়, ঘাটলে নিজের থেকে আইডিয়া তৈরি হয়। প্রচুর প্র্যাকটিস করতে হবে, শুধু প্র্যাকটিস করলে হবে না, প্রচুর প্র্যাকটিস করতে হবে। মেইন সমস্যা যে একদিন মাঝখানে এর মধ্যে আপনার এইচডব্লিউ করতে করতে রাখে জিনিস ঘাটতে ঘাটতে তারপর আর টাইম থাকে আরো পারিবারিক অনেক সমস্যা থাকে। আচ্ছা ওকে, বুঝতে পারছি। দেখি তাহলে আমাদের এই সেকশনে চলে আসছে, ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। ওই যে আমরা একটা জিনিস করে রাখছিলাম না, কমন বিফোর আফটার করার জন্য কাস্টম ওভারলে ক্লাসটা ধরে এই যে প্রাইসের সাথে আমি বসাই দিলাম। এতটুকু ধরে বসাই পাবে না, এদিকে উল্টা পাইছে। কারণ হচ্ছে আমরা যার বিফোর করছি তাকে আমাকে পজিশন রিলেটিভ করতে হবে, পাশাপাশি জেড ইনডেক্স করে দিতে হবে 1, এবার পাবে। ওকে, এবার পাইছে। এবার ভিতরের এগুলোকে ধরে আমরা একটু আমাদের মতো করে কাজ করে আসি। অসওয়াদ মিডিয়াম কন্ট্রোল টি 50 পিক্সেল সাদা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছিলাম, তাই না? প্রাইসের ভিতরে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছিলাম। ফন্ট সাইজ 50 পিক্সেল। আচ্ছা, টেক্সট ট্রান্সফর্ম দেওয়া আছে কিছু? না, প্রয়োজন নেই, একটা মাত্র অক্ষর। আচ্ছা, ফন্ট ফ্যামিলি দেওয়া আছে অসওয়াদ 500। সেভ করি, রিলোড করি। কালারটা পাচ্ছে না, কারণ প্যারাগ্রাফে একটা ডিফল্ট কালার দেওয়া আছে, এই জন্য পাচ্ছে না। ডিফল্টটা সাদা না, ডিফল্টটা একটু প্যারাগ্রাফের কালার ডিফল্ট সাদা দেওয়া তো লজিক্যাল না, অযৌক্তিক। কারণ প্যারাগ্রাফটা তো ম্যাক্সিমাম সাদার উপরেই থাকে, তাই না? সেইখানে দেখেন উপরে একটু জায়গা তৈরি হয়ে গেছে কেন? কে জায়গাটা বানাইলো দেখি। এই যে এটা দেখেন H4 একটা মার্জিন বটম পায়, বুটস্ট্র্যাপে ডিফল্ট ভাবে দেওয়া থাকে, ঠিক আছে? সো H4 কে আমরা ধরছিলাম এই যে এখানে, বলে দিই মার্জিন বটম 0। ক্লিয়ার? সেট করি, ঠিক হয়ে গেছে। এখন মানটাকে ধরে একটু অন্যরকম কাজ করে দিতে হবে। এই মানটা 29 পিক্সেল বা 30 পিক্সেল। জি প্যারাগ্রাফের ভিতরে জাস্ট কি আছে, স্প্যান আছে, সব আগের মতোই থাকবে, জাস্ট এখানে হয়ে যাবে। ক্লিয়ার? খুব কঠিন না। এরপরে এটাকে ধরি, পরের সেকশনটাকে ধরি। এটার নাম দিয়েছিলাম আমি আইটেম লিস্ট। এটাকে ডুপ্লিকেট করি, কপি করি, এখান থেকে এই পর্যন্ত ডুপ্লিকেট করে দিই। আইটেম লিস্টকে আর কি বা করার, অনেক কাজ তো আমরা করে ফেলছি। ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে কি দেখে আসি। F1 নামে একটা কালার দেওয়া আছে। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার F1 সেভ করি। এই যে এখানে দেখেন আবার একটা মার্জিন, কে পাইছে মার্জিনটা? কে দিয়েছে? কোন ট্যাগের সাহায্যে দিয়েছে তাই বলেন? পি ট্যাগ। সহজ কথা মনে রাখেন, যতগুলো ব্লক ট্যাগ আছে না, সবগুলো ব্লক ট্যাগের একটা মার্জিন পায়। এবার মনে থাকবে, সবগুলো ব্লক ট্যাগে হয়তো মার্জিন বা প্যাডিং পাবেই পাবে। এখানে একটা ব্লক ট্যাগ ব্যবহার করছি প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফটাকে ধরছি আমরা এখানে, বলে দেন মার্জিন বটম 0।
কত পিক্সেল পাই ডিফল্ট ভাবে মার্জিন ডিফল্ট ভাবে কোনো নির্দিষ্ট নাই, ওটা ইএম আর এম দিয়ে পাই। স্যার রেগুলার মেম্বারশিপের নিচেতে এখনো মনে হচ্ছে না, এখন কোনো মার্জিন নেই এটা পর্যন্ত আর পাওয়া যায় না। এখানে এখানে না, এখানে মার্জিন নেই। তাকে মনে হচ্ছে ছবি দেখা যাবে ওভারলে পুরো প্রায় নেই। ওভারলেটা আমি একটু কমাই দিছি, এখন এই জন্য পাওয়া যাচ্ছে, একটু কমাই দিছি। আচ্ছা, এরপরে আমরা ইউএল এলআই গুলোকে নিয়ে একটু কাজ করি। হ্যাঁ হ্যাঁ, ইউএল এলআই টাইটল সিলেক্ট করে ক্লিক করে দেখি ওপেন সান্স, ঠিক আছে সবই। এখানে কালারটা মনে হয় 55, কালারটাকে একটু চেঞ্জ করে দিয়ে আসি। আর কি আছে, এইখান থেকে নিয়ে এই পর্যন্ত টোটালটাকে একটা মার্জিন দিয়ে দিই আমি 27 পিক্সেল, আমি 25 পিক্সেল করে দিতে পারি। হ্যাঁ আপনি যে মার্জিনে বা প্যাডিং এ কি পিক্সেল ব্যবহার করতেছেন যখন আমরা ই করব মানে ওইটা কি রেসপন্সিভ করব তখন সমস্যা হবে আমরা ঠিক করে নেব প্রয়োজনে, সমস্যা কোথায়। রেসপন্সিভ আমরা সবকিছু করতে পারবো, কোনো অসুবিধা নেই। আসছে, মার্জিন পেডিং কি আমরা পার্সেন্ট ব্যবহার করতে পারি? হ্যাঁ করা যায়। কিন্তু করা যায়। এখানে আমার মনে হচ্ছে কেন জানি বেশি হয়ে গেছে একটু, তাই না? একটু কমাই দেওয়া উচিত। 30 না দিয়ে আমি একটু বেশ করে দিই, বা ইন্সপেক্ট করি, এত কষ্ট না করে। এলআই তে ডিফল্ট ভাবে এমনি একটু মার্জিন দেওয়া থাকে, যে কারণে বেশি মনে হচ্ছে। 15 পিক্সেল, ঠিক আছে। সব করে দিলাম 15 পিক্সেল। পাশাপাশি এই টোটাল যে ইভেলটা, টোটাল ইভেলটাকেও দেখেন উপরে নিচে একটু জায়গা আছে। ইভেলটাকে ধরে আমরা প্যাডিং মার্জিন যা মনে হচ্ছে দিতে পারি, প্যাডিং করে দিলাম। উপরে নিচে 15 পিক্সেল, ডানে বামে 0, দরকার নেই। আসছে, বাকি রইল কোনটা, অ্যাঙ্কর ট্যাগটা। সো অ্যাঙ্কর ট্যাগটাকে ধরি, এখানে অ্যাঙ্কর ট্যাগটা এভাবে না ধরে একটা ক্লাস দিয়ে ধরাটা ভালো মনে হচ্ছে। আমি বলে দিলাম ফুটার বিটিএল, বিটিএল। স্যার আমরা মার্জিন পেডিং এ যদি পার্সেন্ট দিয়ে ধরি তাহলে তো মনে হয় রেসপন্সিবিলিটি সমস্যা হয় না। না, সমস্যা হয় না। রেসপন্সিবিলিটির জন্য আমাদের করা দরকার। সব জায়গায় পার্সেন্টেজ দেওয়াটা আবার বেমানান আছে। যেখানে মনে করেন অল্প কিছু মার্জিন নিয়ে কাজ করতে হয়, সেখানে পার্সেন্টেজ না দেওয়াটাই বেটার, মার্জিন দিয়ে কাজ করাটাই ভালো। সো এখানে আমি নাম দিলাম হচ্ছে ফুটার বিটিএল। ফুটার বিটিএল কি করব, ফার্স্ট অফ অল ডিসপ্লে ব্লক করে দেব, কারণ সে পুরো জায়গা জুড়ে আছে, তাই না? এখানে মনে হয় ডিডি আছে দেওয়া, ডিডি দেওয়া আছে। আর ভিতরে ইনফরমেশনটা নিয়ে আসি, কন্ট্রোল টি, 16 পিক্সেল, কালারটা আছে 3535, আর বাকি ইনফরমেশন তো উপর থেকে নিয়ে আসতে পারি। কপি করি, বুঝতে অসুবিধা হয়? এইগুলো তো প্রবলেম। সেভ করি, রিলোড করি, আসছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া হয় নাই, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা টি। সো ফন্ট সাইজ করে দিলাম, আমি 18 পিক্সেল করে দিলাম। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এখানে একটা মার্জিন পাচ্ছে। আর উপরে নিচে একটু প্যাডিং দেওয়া দরকার, প্যাডিং করে দিলাম। উপরে নিচে করলাম সাপোজ 20 পিক্সেল, ডানে বামে 0। বেশি হয়ে গেছে? এটা পাচ্ছে হচ্ছে ইভেল থেকে, এই যে ইভেল থেকে।
মার্জিন বটম করে দেন 0। ক্লিয়ার? এবার হোভার ইফেক্ট গুলো আমরা কমপ্লিট করে ফেলি। দেখে মনে হলো যে কত কিছু না আছে ভিতরে, আসলে কিন্তু কিছুই না, জাস্ট সিম্বল একটা ডিজাইন, কিছু না। এবার আমরা হোভার ইফেক্ট এক এক করে ফেলি। একদম প্রথমে নিয়েছিলাম আমরা H4টা হোভার ইফেক্ট করে ফেলি। টোটাল ডিবেট বর্ডার আছে? আমার তো মনে হচ্ছে না বর্ডার আছে। হোভার করলে কিছু একটা আসতেছে, করব, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখেন, মেম্বার আইটেমকে যখন আমি হোভার করব, মেম্বার আইটেমকে যখন এদিকে হোভার করলে H4 এর ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে এটা, তাই না? কপি করি, এটা হয়ে যাবে নরমালি কালার হয়ে যাবে সাদা, আর ডিফল্ট ভাবে ট্রানজিশন থাকবে হচ্ছে 0.3 সেকেন্ড। আসছে? নিচেরটাও হবে এখন। জি জি জি, আমি এই বর্ডারটা একটু পরে দেখাচ্ছি, আগে এই দুটো দেখাই। কোনটা এটা? হ্যাঁ করে দাও যে, ঠিক আছে। তাহলে যেহেতু কমা দিয়ে করব, এটাকে আমি নিচেই নামায় নিয়ে আসি। হোভার ইফেক্ট করে নিচে নেওয়াটা স্ট্যান্ডার্ড। তাহলে কপি করি, পেস্ট করে কমা দিয়ে দিলাম, আর এখানে বলে দিলাম আমি এই যে এখানে মেম্বার আইটেম যখন হোভার করা হবে একই স্টাইল হবে। ট্রানজিশন দেওয়া হয়নি, এই যে এটাকে সেকেন্ড। ক্লিয়ার? এইবার এখানে একটা বক্স শ্যাডো দিতে হবে। বক্সটা আমার দেখানো লাগবে, নিজেরা পারবেন না? টোটাল দিবেন না, শুধু এই সেকশনটা টোটাল দিবেন না, শুধু এই সেকশনটা। সো দেখানো লাগবে নাকি নিজেরা পারবেন? দেখাই দিই, আবার একটু দেখাই দিই, দেখি আমি পারি কিনা এবার। এটা হচ্ছে কোন আইটেম? আইটেম লিস্ট। এখানে একটু শেখার বিষয় আছে, এই জন্য আমি দেখাচ্ছি। আইটেম লিস্ট, তো এটাকে আমি ডুপ্লিকেট করি, আর এটার সাথে আমি একটা ট্রানজিশন দিয়ে দিই 0.3 সেকেন্ড। আপাতত আমি সরাসরি করি, পরে আমি এখানে হোভার কথাটা বসাই দেব। বক্স শ্যাডো, মনে করেন আমি বলে দিলাম 5 পিক্সেল, ডানে চাপবে 5 পিক্সেল, উপর থেকে 0, পরে ধরেন ব্লারটাও করে দিলাম আমি 5 পিক্সেল, এরপরে চারিপাশে ছড়াবে হচ্ছে 0, কালারটা করে দিলাম, কপি করি, দিলাম এই যে এখানে। নিজের কোড যদি নিজে খুঁজে না পান তাহলে তো মুশকিল। আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি হয়ে গেছে। আচ্ছা আমরা ঠিক করতেছি। এখানে যদি আপনি -5 পিক্সেল করে দেন, দেখেন তো কি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক কম হয়ে গেছে। -3 করে দেন। এটা কি বাহির থেকে হচ্ছে না? এটা হচ্ছে কোত্থেকে? ভেতর থেকে। একটা কথা আছে, সেটাকে বলা হয় ইনসেট। ইনসেট মানে ভেতর থেকে। কি হলো? ভিতর থেকে উল্টা জায়গায় চলে আসলো। এখানে আসার কথা লজিক্যালি।
বুঝেননি? মাথার উপর মানে আমরা যেভাবে করেছি স্যার আগে তার তো কিছুই নেই। মাথার উপর থেকে এটা নিয়ে একটু ঘাটেন। আমার কথা হচ্ছে কি স্যার শ্যাডো দিলে তো যেগুলো এক সাইডই আসে বুথ না, সাইড থেকে তখন শ্যাডো এক সাইড চারের শর্ট থেকে আনা যায়। দেখেন দেখেন এদিকে দিকে 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 আমি বলতেছি, এটা এই লজিকটা মিলান। 5 পিক্সেল ডানে চাপবে, 0 উপর থেকে 5 পিক্সেল ব্লার হবে, -5 পিক্সেল, তার মানে চারি সাইড থেকে যদি এখানে +5 পিক্সেল দিতাম চারি সাইড থেকে 5 পিক্সেল বাইরে বের হয়ে যেত, আর যখন -5 পিক্সেল দিলাম ভিতরে চেপে আসতেছে। লজিক্যালি যখন আমরা লেফট থেকে 5 পিক্সেল দিলাম তার মানে হচ্ছে লেফট থেকে সে 5 পিক্সেল পর্যন্ত সরে আসলো। যখন 5 পিক্সেল লেফট থেকে সরে আসছে, শ্যাডোটা হয় কোথায়? ডিবের পিছনে না? যখন লেফট থেকে 5 পিক্সেল ডানে সরে আসছে তার মানে সেটা ডান থেকে দেখা যাচ্ছে। এবার বুঝছেন? বুঝেননি? এক্সেপ্ট করে ডান ডান পাশে বের হয়েছে 5 পিক্সেল। আবার দেখাই, আবার বোঝাই। 5 পিক্সেল ডানে সরছে, উপর থেকে 0 পিক্সেল, ব্লার হয়েছে 5 পিক্সেল, আর এখানে -5 পিক্সেল দিছি আমরা, তাই না? -5 পিক্সেল মানে হচ্ছে সে ভিতরের দিকে চেপে আসতেছে, ভিতরের দিকে চেপে আসতেছে। কেন? 5 পিক্সেল ব্লার করলে সে 5 পিক্সেল বাইরে সরে আসতেছে, সেটা আবার যখন মাইনাস দিছে। মাইনাস দিছে তখন ভিতরে চেপে আসতেছে। তো ভিতর দিকে চেপে আসছে, ঠিক আছে? তার মানে 5 পিক্সেল যে ব্লার দিলাম সে 5 পিক্সেল যেন সে বাইরে চলে না যায়, সে ভিতরে যেন থাকে। আবার লেফট থেকে যখন 5 পিক্সেল করলাম তখন টপেরটাও ভিতরে আছে, বটমেরটাও ভিতরে আছে, লেফটেরটা যখন 5 পিক্সেল সরাই দিলাম তখন লেফটেরটা 5 পিক্সেল ভিতরে সরে গেল, ওই 5 পিক্সেল ডান পাশে দেখা যাচ্ছে। এবার ক্লিয়ার? আর যখন সেম কাজটা যখন আমি ইনসেট করে দিব তখন কি হবে? ডান পাশে যেটা বের হয়ে গেছে ওটা দেখা যাবে না, বাম পাশে যেটা রয়ে গেছে সেটা দেখা যাবে। ক্লিয়ার? না বুঝলে আর একটু নিজে ঘাটাঘাটি করেন। এটা হলো মানে কি এক সাইডের একটা শ্যাডো ব্যবহার করলাম। আমি বলছিলাম মনে হয় শ্যাডো ক্লাসের দিন যে চারপাশে 4 ধরনের শ্যাডো ব্যবহার করবেন, করে নিয়ে আসেন। করছিলেন? কিভাবে? ব্র্যাকেট দিয়ে 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 এই যে এখানে কমা দিয়ে দিই, তাই না? কমা দিয়ে ডুপ্লিকেট করে দিলাম। পাশাপাশি করেন, উপরে নিচে করেন, যা মনে হচ্ছে তাই করেন, সমস্যা নেই। সাধারণত উপরে নিচে করে মানুষ, দেখতে ভালো দেখা যায়। ক্লিয়ার? একই কথা, আমি একটা ইন্টার দিয়ে নিচে নামা নিয়ে আসলাম। সো এখানে আমি করে দিলাম 5 পিক্সেল। মাইনাস হবে না ওই পাশে? হ্যাঁ, প্রথমটা একটা মাইনাস। রে উপর থেকে লেফট থেকে -5 পিক্সেল চাপছে, উপর থেকে 0 প্লাস 5 পিক্সেল, এখানে হবে -5 পিক্সেল। না না, লেফট থেকে -5 পিক্সেল মানে বামে চাপলো, উপর থেকে 0, ব্লার হয়েছে 5 পিক্সেল, ব্লার 5 পিক্সেল হওয়ার কারণে চারিপাশ থেকে 5 পিক্সেল সে বাইরে সরে গেল। আর এখানে যখন -5 পিক্সেল দিলাম তখন বাইরে যে 5 পিক্সেল সরে গেছিল সেটা আবার ভিতরে চেপে আসলো। ক্লিয়ার? একটু মনে হয় একটু কষ্ট হলো, তারপরও একটু বুঝে নিয়ে ইনভেস্টমেন্ট এলিমেন্ট তো একটা দুইটা কমাই দেখতে পারি। আচ্ছা, দিলে কি হয়? সুন্দর একটা কথা বলছে, এভাবেই করতে হয়। তো এখানে হোবাই করে দিলে তো পারতেছি। রিলোড করি, নেই, আর যাবে তো। সো কলেজ 4 কে আমি ডুপ্লিকেট করি, 1টা 2টা 3টা সেভ করি। ভিতরের ইনফরমেশন নিজেরা চেঞ্জ করে নিয়ে নিজের মতো করে। এরপরে সেকশন কোনটা? আর মনে হয় সময় নেই, সময় ওভার হয়ে গেছে। সো এটা মনে হয় আপনারা পারবেন, তারপরও আমি দেখাই দেবো, প্রত্যেকটা সেকশন আমি দেখাই দেবো। এইটা হয়তো পারবেন না, এটা একটু কষ্ট হবে। প্লাগইন আছে, প্লাগইনটা আমি দেখাই দেবো, বা আপনারা বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করতে পারেন। এখানে যে খুঁজবেন যে এখানে কোন প্লাগইনটা ব্যবহার করা হচ্ছে, ইনস্পেক্ট করে একটু খুঁজে খুঁজে বের করবেন, ঠিক আছে? এরপরে গুগলে সার্চ দিয়ে সেই প্লাগইনটা বের করবেন, বের করে দেখবেন যে নিজে পারবেন কিনা, কিভাবে ইউজ করতে হবে একটু দেখেন।
আর আমি তো দেখাই দিবই। ওকে